হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু আমাকে কমেন্টে জানাবেন তো যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু আমাকে কমেন্ট করে জানান যে সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়া। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে 200 জন যুক্ত হয়ে গেছে প্রায়। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু জাস্ট কমেন্ট দেন, আমি জাস্ট একটু লাইভটা শেয়ার করে নিই। বিভিন্ন গ্রুপ যে আমাদের গ্রুপগুলো আছে সেগুলোতে একটু জাস্ট শেয়ার করে নিই। হ্যাঁ, তো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে আমাদের জন্য। কেন গুরুত্বপূর্ণ আমি বলছি আপনাদেরকে একটু। কেন গুরুত্বপূর্ণ ক্লাস আমি আপনাদেরকে বলি তাহলে। গুরুত্বপূর্ণ এই কারণে হচ্ছে, কারণ আজকের ক্লাসটা আপনাদের বিপদের বন্ধু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে অনেক ধন্যবাদ যারা ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যাকাউন্টিং এর আর একটা পরীক্ষা বাকি আছে, দ্বিতীয় পত্র। আমরা আশা করি দ্বিতীয় পত্র পরীক্ষাটা সবার ভালো হবে, যে এরকম ভালো প্রথম পত্র পরীক্ষাটা হয়েছে, তাই না? প্রথম পত্র পরীক্ষার মতো আমাদের দ্বিতীয় পত্র পরীক্ষাটাও সকলের ভালো হবে, এটাই করি। হ্যাঁ, 1 মিনিট আগে আইসেন যে আমি আগে আসি সব সময়, ঠিক আছে? আমি সবসময় আগে ক্লাস শুরু করি। ওকে, তাহলে একটু ভাইয়া সবাইকে যেটা করতে হবে, সবাই একটু লাইভটা একটু শেয়ার এবং মেনশন করে দেবো। হ্যাঁ, আমরা 300 জন আছি। 300 জন যদি একজন করে বন্ধুকেও যদি আমরা কি করি, একজন বন্ধুকেও যদি মেনশন করি, তাহলে 300 জনকে মেনশন করা হবে। 300 জন আমরা বন্ধু আছি, 300 জন যদি আমরা একটা করে জাস্ট শেয়ার দিই, তাহলে 300টা শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে আমরা ক্লাসটা করতে চাই, ঠিক আছে? শেয়ার এবং মেনশন দিতে তো কোনো টাকা লাগে না, লাগে লাগে না। তা আমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সকলে বন্ধুদেরকে একটু দ্রুত একটু শেয়ার এবং মেনশন দিয়ে নি ভাইয়া। হ্যাঁ, জাস্ট আপনারা জানেন তো, আমি যখন ক্লাস শুরু করি, শুধু আমি কেন, আপনাদের সকল টিচার, আমাদের সকল টিচার ক্লাস শুরু করার পরে আমরা আর একটাও বাড়তি কথা বলি না। তো সেই কারণে আপনাদের সবাইকে বলবো, আমরা একটু সবাই লাইভটা শেয়ার এবং মেনশন করে দিই সকলকে। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় 350 জনের মতো যুক্ত হয়েছে আমাদের সাথে। ইনশাল্লাহ আমরা চাই যে আমরা 500 জন মিলে ক্লাসটা করতে চাই, ঠিক আছে? 500 জন হলে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। তো আজকে দেখেন, আজকের আমি এটা কেন বিপদের বন্ধু বলছি জানেন? আপনাদের অনেক সময় আমাদের কঠিন লাগে অনেক কিছু, যে অনুপাত বিশ্লেষণের সূত্র মুখস্থ থাকে না ভাইয়া, শেয়ার ইস্যুর অঙ্কে প্যাচ লাগে, অনুপাতের অংশীদারির ম্যাথে এতগুলো ঝামেলা, বাই চান্স যদি অন্য কোনো ম্যাথ চলে আসে। সে কারণে আমাদের সকলের বিপদের বন্ধু হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারটা। কোন চ্যাপ্টারটা? এই যে বেতন ও মজুরির যে চ্যাপ্টারটা আছে, এটা আমাদের বিপদের বন্ধু। এবং আজকে আমি কথা দিচ্ছি, বেতন মজুরি গত বছর আমি একটা পরীক্ষার আগের দিন রাত্রে ক্লাস নিয়েছিলাম এইচএসসি 24-এ। ওই ক্লাস করে সবাই সকল বোর্ডে আপনারা কমন পেয়েছিলেন, ঠিক আছে? আপনাদের বড় ভাই যারা ছিল। তো আমি এতটুকু বলি, সবকিছু ক্লিয়ার করে দিব, সুন্দর করে ম্যাথ করে দিব। 3টা ম্যাথ আমি জাস্ট দেখাবো, 2টা করে দিব, একটা আপনাদেরকে বাসায় করতে দিব। 3টা ম্যাথ দেখে যাবেন, আর কিচ্ছু দেখার দরকার নাই। বেতন মজুরি ইনশাল্লাহ একটা কমন পাবো, ঠিক আছে ভাইয়া? আমরা প্রায় 500 জনের মতো চলে আসছি। ওকে, আচ্ছা, সবাই জায়গা থেকে শেয়ার করেন। আমাদের শহীদ স্যার আছে, সাউন্ড ঠিক আছে। ওকে, নাজমুল স্যার আছে, ওয়ালাইকুম আসসালাম। 8টা গ্রুপে শেয়ার করেছে একজন, ভেরি গুড। আচ্ছা, প্রায় আমরা 500 জনের কাছাকাছি চলে আসছি। তো আমরা বেশি কথা বলবো না, আমরা বেতন মজুরিতে চলে যাই, ঠিক আছে? এই পিডিএফটা যারা ক্লাস করবে তারাই পাবে। এখন বেতন মজুরি যখন আমরা অঙ্ক করব, তখন আমরা দেখব, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বেতন মজুরির ম্যাথ যখন আমরা করব, তখন আমাদের কিছু কিছু জিনিস অর্জন হয়, ঠিক আছে? যে প্রতিষ্ঠানে আমরা জব করি, সেখান থেকে কিছু জিনিস আমাদের বেতনের সাথে যোগ হয়, আর কিছু জিনিস আবার কেটে নেয়। তো যেগুলো আমাদের বেতনের সাথে যোগ হয় সেগুলোকে বলা হয় উপার্জন। কি বলা হয় ভাইয়া? উপার্জন। তো কোন জিনিসগুলোকে আমি যোগ করব? দেখেন, মূল মজুরি বা বেতন, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা বা দ্রব্যমূল্য ভাতা, ওভারটাইম মজুরি, বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। এই যে এখান থেকে এমসিকিউ আসবে, এবং এই জায়গাটা নিয়ে আমাদের ঝামেলা হবে। তাহলে একটা জিনিস মনে রাখবেন আপনারা, এই জায়গা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, এবং এই জায়গাতে আপনাদের প্রশ্নের সবচেয়ে কঠিন যে জায়গাটা, এটা ভবিষ্যৎ তহবিলে যদি নিয়োগকর্তা দান করে। নিয়োগকর্তা মানে কে? নিয়োগকর্তা মানে হচ্ছে প্রতিষ্ঠান। যদি প্রতিষ্ঠান আমাকে ভবিষ্যৎ তহবিলে দান করে, তাহলে সেটা উপার্জনের মধ্যে দেখাতে হবে। মনে থাকবে ভাইয়া? চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা বা ভোজন ভাতা, বাংলা কথায় এই জিনিসগুলো যখন আমরা দেখব, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই পিডিএফটা যারা ক্লাস করবে তারাই পাবে। এটা আমি আপনাদেরকে কি করব? দিয়ে দিব। আপনারা সুন্দর করে এটা সামনে নিবেন। আমার বিশ্বাস, যে ছেলে মেয়ে জীবনে অঙ্ক করেনি, আজকে ক্লাস করার পরেও যদি সে একবার ট্রাই করে, এখান থেকে ইজিলি সে 10 মার্ক কমন নিয়ে আসতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই প্রশ্নের উত্তর করতে মাত্র 15 মিনিট সময় লাগে। 15 মিনিটে অ্যাকসেপ্ট করা সম্ভব। তাহলে এই জিনিসগুলো থাকলে কি করব? উপার্জনের মধ্যে দিব, ঠিক আছে?
এমসিকিউ আজকে নাজমুল স্যার রাত্রে করাবে, হ্যাঁ রাত্রে এমসিকিউ করাবে নাজমুল স্যার, দেন কালকে আমি আবার দুপুরবেলা করাবো এমসিকিউ, দেন রাতে আবার নাজমুল স্যার এমসিকিউ করাবে। তো এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না, এমসিকিউ যেমন প্রথম পত্রে কমন পেয়েছেন দ্বিতীয় পত্রে ইনশাল্লাহ কমন পাবেন। ওকে ভাইয়া, ক্লিয়ার? এবার আসি কর্তন সমূহ। কর্তন মানে কি? আমাদের বেতন থেকে কিছু কিছু টাকা কেটে নেয়। তো কি কি কেটে নেয়? প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান। কার দান ভাইয়া? কর্মীর দান। এখানে একটা জিনিস দেখেন, নিয়োগকর্তার দান বললে কি হবে? উপার্জনে যাবে। আর কর্মী যদি দান করে তাহলে সেটা কর্তনে যাবে। এটা এমসিকিউতে আসে। আয়কর, কল্যাণ তহবিলে কর্মীর দান। দেখেছেন, কর্মীর দান বললে কি করেছি আমরা? কর্তনের মধ্যে দিয়েছি। অগ্রিম আদায়, গ্রুপ বিমায় কর্মীর দান, বিনা বেতনে ছুটি ভোগ, সমিতিতে চাঁদা প্রদান, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা কি বলবো? কর্তন বলবো। ঠিক আছে, তাহলে সব উপার্জনগুলোকে যোগ করলে আমরা কি পাবো? মোট উপার্জন। এই মোট উপার্জন থেকে এই সব কর্তনগুলো যোগ করলে আমরা কি পাবো? মোট কর্তন। তাহলে মোট উপার্জন থেকে মোট কর্তনকে যখন মাইনাস করে দিব তখন আমরা কি পাবো? তখন আমরা নিট বেতন পাবো। এটাও আমাদের এমসিকিউতে আসে। তাহলে ভাইয়া দেখি তো আমাদের নিট বেতনের সূত্র কি ভাইয়া? যদি আমাকে পরীক্ষায় বলে নিট বেতন বের করো, কি করব? মোট উপার্জন থেকে মোট কর্তনকে মাইনাস করে দিব, তাহলে কি পাবো? তাহলে আমরা নিট বেতন পাবো। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এখানে তো আমি শুনতেই পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি সকলে বুঝতে পেরেছি? সকলে কি আমরা বুঝতে পেরেছি? সাউন্ড কি ঠিক নাই? মোট উপার্জন থেকে সাউন্ড তো ঠিক আছে ভাইয়া, সাউন্ড তো ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে না? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমরা মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে আমরা কি পাবো ভাইয়া? তাহলে আমরা নিট বেতন পেয়ে যাব। এতদূর কি ক্লিয়ার সবাই? এতদূর ক্লিয়ার? আমি দেখতে পাচ্ছি কমন পাইছি এমসিকিউ ফার্স্ট পেপারে, আমি দেখতে পাচ্ছি প্রায় 600 জন যুক্ত আমাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে। তাহলে জি স্যার ক্লিয়ার আছে। তাহলে আমরা পরে যাই। তাহলে আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা আসছে কোথায় ভাইয়া? এই ম্যাথটা আসছে দেখেন বরিশাল বোর্ড 2024-এ আসছে। তাহলে প্রথমে আমরা আজকে এই ম্যাথটা আমরা একটু সুন্দর করে সমাধান করি। ওকে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। ঠিক আছে, দেখি। প্রথমে আমাদের বলেছে ওভারটাইম বেতনের পরিমাণ নির্ণয় করো। কি বলেছে? ওভারটাইম বেতনের পরিমাণ নির্ণয় করো। ওকে, আচ্ছা তাহলে দেখি আমরা। ওভারটাইম বেতন নির্ণয় করতে বলেছে না? তাহলে আমরা একটু দেখি তো ভাইয়া, ওভারটাইম কাজ করেছে কত ঘন্টা? ওভারটাইম কাজ করেছে 20 ঘন্টা। এখানে কত ঘন্টা? 15 ঘন্টা। এখানে বলেছে উক্ত মাসের স্বাভাবিক কর্মঘন্টা ছিল কত? 200 ঘন্টা। স্বাভাবিক কর্মঘন্টা কত ছিল? 200 ঘন্টা। ওভারটাইম বেতন মূল বেতনের কি বলেছে? দ্বিগুণ বলেছে। এখন এই ম্যাথটাকে আমরা কি করে সমাধান করব আমরা একটু দেখি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা বোর্ডে চলে যাই, লিখি যে ওভারটাইম মজুরির পরিমাণ কিভাবে নির্ণয় করব আমরা দেখি। ঠিক আছে, ওভারটাইম মজুরির পরিমাণ দেখেন, ভালো করে বুঝবেন এই জায়গাটা। ঠিক আছে, ওভারটাইম মজুরি থেকে এমসিকিউ আসে। ওভারটাইম মজুরির কি বলেছে? পরিমাণ বলেছে। ওকে, আচ্ছা তাহলে ওভারটাইম মজুরির পরিমাণ আমরা নির্ণয় করি। দেখি ক নম্বর যে ব্যক্তি এ যে ব্যক্তি, এই ব্যক্তি কি করেছে? 20 ঘন্টা কাজ করেছে। ভালো কথা, ওভারটাইম কত? 20 ঘন্টা। তাহলে আমরা লিখি এ নামক যে ব্যক্তি, তার সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে দেখেন তো, স্বাভাবিক কর্মঘন্টা কত বলেছে? 200 ঘন্টা। অর্থাৎ 200 ঘন্টা যদি সে কাজ করে 15,000 টাকা বেতন পাবে। তাহলে স্বাভাবিক কর্মঘন্টার হারটা আগে নির্ণয় করি আমরা। কিভাবে ভাইয়া? 15,000 ভাগ 200। তাহলে 15,000 ভাগ 200 যখন আমি করব, আমি কি পাবো ভাইয়া? এর স্বাভাবিক হারটা পাবো। স্বাভাবিক হারকে এখন আমি কি করব দেখেন তো, কি বলেছে? ওভারটাইম বেতন মূল বেতনের হারের দ্বিগুণ। তাহলে আমাকে এখন কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, করলাম। এখন এই ব্যক্তিটা ওভারটাইম কাজ করেছে কত ঘন্টা দেখেন তো? 20 ঘন্টা। তাহলে আমরা গুণ দিব কত দিয়ে? আমরা গুণ দিব 20 দিয়ে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে কেউ আমাকে বলতে পারেন? এটা ক্যালকুলেট করলে কত আসে ভাইয়া? কেউ কি বলতে পারি আমরা? বলেন তো। আমরা একটু ক্যালকুলেট করে বলতে পারি? দাঁড়ান, ক্যালকুলেটরটা নিয়ে, আমি মোবাইল নিয়েছি তো, ক্যালকুলেটরে একটু জাস্ট দেখি আমরা। ঠিক আছে, তাহলে একটু আমি ক্যালকুলেটরে দেখি যে এখানে কত আসে। 15,000 টাকা ভাগ 200, তাই না? 15,000 ভাগ 200, 75 গুণন 2 গুণন 20, তাহলে আসে আমার 3,000 টাকা। কত আসে ভাইয়া এখানে? 3,000 টাকা। আমি আবার বোঝাচ্ছি, সমস্যা না। এটা হচ্ছে এ নাম্বার ব্যক্তি। বি এর কত দেখি তো আমরা। বি এর দেখেন তো, তার মূল বেতন ছিল কত? মূল বেতন ছিল 10,000 টাকা। তো
তো এই মূল বেতনটা সে কত ঘন্টা কাজ করলে পাই? 200 ঘন্টা কাজ করলে পাই। সেজন্য আমরা তার মূল বেতন যে 10,000 টাকা, এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? 200 দিয়ে। তাহলে কেন 200 দিয়ে ভাগ দিলাম? তাহলে স্বাভাবিক বেতনের হার পাবো, ঘন্টা প্রতি স্বাভাবিক বেতনের হার পাবো। এখন স্বাভাবিক বেতনের হারের 2 গুণ সে ওভারটাইম মজুরি পায়, সেজন্য 2 দিয়ে গুণ দিলাম। এবার বি নাম্বার ব্যক্তি কত ঘন্টা কাজ করেছে ওভারটাইম? 15 ঘন্টা কাজ করেছে, সেজন্য গুণ দিব কত দিয়ে? গুণ দিব আমরা 15 দিয়ে। তাহলে এটা কত আসে দেখি তো ভাইয়া, আমরা এটা কত আসে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। তাহলে 10,000 ভাগ 200, তাহলে 50 ইন্টু 2 ইন্টু 15 কত আসে? 1500 টাকা আসে। এর কত আসে ভাইয়া? 1500 টাকা আসে। আমরা কি বুঝতে পেরেছি ওভারটাইম মজুরির ব্যাপারটা? ওভারটাইম মজুরির ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? আমরা একটু বলি তো, ওভারটাইম মজুরিটা কি আমরা সকলে বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি ক্লিয়ার? আমরা বিয়েরটা 1500 হবে, ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, তাহলে ওভারটাইম মজুরি আমাদের ক্লিয়ার। কি করে করব? এখানে যেহেতু দেখেন কি বলেছে, এখানে স্বাভাবিক মজুরি, এই যে মূল বেতন, মূল বেতন কত? 15,000 টাকা। সে 200 ঘন্টা কাজ করলে পাই, সেজন্য আমাদেরকে কি করতে হবে? এই 200 দিয়ে আমাকে 15,000কে যখন আমি ভাগ করব, তাহলে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি পাবো। এবার এটার কি? এটার দ্বিগুণ। এই যে ওভারটাইম কি বলেছে? দ্বিগুণ বলেছে, সেজন্য 2 দিয়ে গুণ করব। এবার এই যে দেখেন, আমার এ ব্যক্তিটা ওভারটাইম কাজ করেছে কত? 20 ঘন্টা, সেজন্য 20 দিয়ে গুণ দিব, তাহলেই ওভারটাইম মজুরি পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই ক্লিয়ার? বুঝেছি স্যার, বুঝেছি, জি স্যার, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমাদের ডান। এবার আমাদের খতে কি বলেছে দেখেন তো। খতে বলেছে এ এবং বি এর মোট বেতন নির্ণয় করো। কি বলেছে? মোট বেতন। ভাইয়া মোট বেতন মানে কি জানেন? যখন আপনাকে মোট বেতন বলবে, কি বলবে? মোট বেতন যখন বলবে তখন শুধু উপার্জন গুলো বের করব। কি বের করব? উপার্জন গুলো বের করব। মনে থাকবে, মোট বেতন বের করলে কি করব? জাস্ট উপার্জন গুলোকে যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা মোট বেতন নির্ণয় করতে চলে যাই। ছকটান্ত হবে আমাদের এরকম একটা, সরি, কি করতে হবে? ছক টানতে হবে, ঠিক আছে? ছকটা কেমন? ওই যে অ্যাকাউন্টিং এর যে জাতীয় ছক আমাদের, সেই জাতীয় ছক আমরা একটা টেনে নিই, ঠিক আছে? এখানে হবে আপনার মোট টাকা, একটা ঘর হবে মোট টাকা, একটা ঘর হবে বিয়ের ঘর, বিয়ের টাকা, আরেকটা ঘর হবে কিসের? আরেকটা ঘর হবে এর টাকা, ঠিক আছে? এই যে হইল না? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে লিখবো, কি লিখবো? এখানে আমরা লিখবো বিবরণ, এখানে লিখবো এর টাকা, ঠিক আছে? এখানে লিখবো বিয়ের টাকা, আর এখানে লিখবো আমরা মোট টাকা। কিসের টাকা? মোট টাকা, অর্থাৎ মোট কত টাকা হয়, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসি, প্রথমে আসি কি বলেছে ভাইয়া, আমি আবারও বলছি, বলেছে মোট বেতন। মোট বেতন মানে শুধু উপার্জন গুলো দেখাতে হবে। তাহলে উপার্জন মানে কি? যেগুলো আমার বেতনের সাথে যোগ হয়। মূল বেতন আছে 15,000, 10,000, তাহলে এখানে আমরা লিখবো মূল বেতন, ঠিক আছে? মূল বেতন। এর আছে 15,000, বি এর আছে কত? 10,000। তাহলে 10 আর 15 যোগ করলে কত হয় ভাইয়া? 25,000 টাকা হয়। হইল? পরে যাই, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, মূল বেতনের 20%। তাহলে মহার্ঘ ভাতা আমরা লিখি, মহার্ঘ ভাতা, এই যে মূল বেতন, এটার কি বলেছে? এটার 20% করে বলেছে, তাই না ভাইয়া? তাহলে 15,000 টাকার 20% কত হয়? 3,000 টাকা হয়। বিয়ের 10,000 টাকার 20% কত হয়? 2,000 টাকা হয়। তাহলে 3 আর 2 এখানে কত টাকা হবে? 5,000 টাকা হবে। হইল? এরপরে দেখি তো আর কি আছে। বাড়ি ভাড়া, বাড়ি ভাড়াও হচ্ছে আপনার উপার্জন হবে, মূল বেতনের 30%, 30%। তাহলে আমরা এখানে লিখবো বাড়ি ভাড়া কত? 30% করে, তাই না? তাহলে মূল বেতন আছে কত? 15,000 টাকা, 30% হচ্ছে 4,500। এখানে 10,000 টাকা, 30% হচ্ছে 3,000 টাকা। তাহলে টোটাল কত হবে? 7,500 টাকা। এরপরে আসি তো ভাইয়া চিকিৎসা ভাতা। ভাইয়া এই যে চিকিৎসা ভাতা, এই চিকিৎসা ভাতাও কি হবে? চিকিৎসা ভাতাও আপনার উপার্জনের মধ্যে যাবে, 120, 120। তাহলে এখানে আমরা লিখি চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা কত করে? 120, 120। তাহলে কত হয়? 240 টাকা, তাই না? এরপরে কি আছে দেখি তো ভাইয়া, ওভারটাইম। এই ওভারটাইমও কিসে যাবে? ওভারটাইমও আমরা যেটা বের করেছি ক নম্বরে,
ওভারটাইমও আমাদের ভাইয়া এই উপার্জনে যাবে, তাই না? ওভারটাইম কাজ করলে আমার বেতনে যাবে। তাহলে ওভারটাইম কত? একজনের বের করেছি আমরা কত, ক নম্বরে বের করলাম দেখি তো, 3000 আর 1500 টাকা। তাহলে 3000 আর 1500 কত হয়? 4500 টাকা। এখন এখানে আপনাকে লিখে দিতে হবে এটা আপনি কই থেকে পেয়েছেন, লিখতে হবে ক হতে। ওকে, এরপরে দেখি আয়কর। ভাইয়া আয়কর কি উপার্জনে যাবে? আয়কর কিন্তু ভাইয়া কর্তনে যাবে। কিভাবে বুঝলাম? এই যে দেখেন আমি যে লিস্ট দিয়েছি না, এই যে আয়কর আছে, আয়কর কার মধ্যে যায়? আয়কর কিন্তু কর্তনের মধ্যে যায়, তাই না? তাহলে দেখি তো আমাদের অঙ্কে কি আর কিছু আছে? আর কিচ্ছু নাই। তাহলে এগুলোকে আমরা এখন কি করব? এগুলোকে আমরা এখন সুন্দর করে যোগ করে দিই, তাহলে আমার হয়ে যাবে। এখানে কত আছে দেখি, 15 3 18 4 22, 22,500, 22 আর 3 25,500, 25,600, 25,620 টাকা এখানে। এটাকে যদি আমরা যোগ করি কত হয়? 10 আর 2 12, 15, 15, 16,500, 16,500, তাহলে 16,620 টাকা। তাহলে এবার এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত টাকা হয় বলেন তো? 25,620 আর 620, দাঁড়ান মাথা কাজ করছে না, ক্যালকুলেটর মারি দেখি। 25,620 প্লাস 16,620, 42,240। এখানে কত আসে? 42,240। এই যে দেখেন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট বেতন। মোট বেতন বের করতে বলেছে না, এই যে মোট বেতন হয়ে গেল। বুঝতে পেরেছি সবাই? মোট বেতন কি আমরা সবাই বুঝতে পেরেছি? আরে ভাই, বাড়ি ভাড়া ব্যয়, কিন্তু বাড়ি ভাড়া প্রতিষ্ঠান থেকে আপনি পান, ঠিক আছে? একটা কর্মচারীর আয় এটা। বাড়ি ভাড়াকে প্রতিষ্ঠান থেকে দেয় আপনাকে। বাড়ি ভাড়া, বাড়িতে যে আপনি ভাড়া থাকবেন এই কারণে প্রতিষ্ঠান থেকে আপনাকে টাকা দেয়। বোঝা গেছে? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আমরা কি সকলে ক্লিয়ার হয়েছি? এটা ক্লিয়ার? এটা খুবই ইজি ভাইয়া। হ্যাঁ, এটা খুবই ইজি। ওকে, এটা খুবই ইজি। ওকে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের যখন বলবে মোট বেতন, শুধুমাত্র যে আমাদের উপার্জনগুলো আছে সেগুলোকে যোগ করে দিব। কোথায় উপার্জন ভাইয়া? উপার্জনগুলো কোথায় আমাদের? এই যে উপার্জন, এগুলোকে আমরা যদি কি করে দিই, এগুলোকে যদি যোগ করে দিই তাহলে আমাদের মোট উপার্জন বা মোট বেতন হয়ে যাবে। এবার আমরা পরে যাই। খতে আমাদের বলেছে কি, গতে আমাদের বলেছে এ ও বি এর নিট বেতন বের করো। কি বলেছে ভাইয়া? নিট বেতন বের করো। ভাইয়া নিট বেতন মানে কি? উপার্জন থেকে কর্তনকে মাইনাস করে দিতে হবে। উপার্জন থেকে কর্তনকে মাইনাস করে দিতে হবে, তাহলে কি পাবো আমরা? নিট বেতন পাবো। দেখেন কত সহজ ম্যাথ, তাই না? তাহলে আমরা চলে যাই অঙ্কে। আবার আমরা একটা ছক টানি, ঠিক আছে? উপার্জন থেকে কর্তনকে কি করব? উপার্জন থেকে কর্তনকে মাইনাস করে দিব, ঠিক আছে? উপার্জন থেকে কর্তনকে মাইনাস করলে আমরা নিট বেতন পেয়ে যাব। আচ্ছা, এই যে আমাদের ছক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ছক যেহেতু হয়ে গেছে, আমরা এখানে লিখি বিবরণ। এটা হচ্ছে এ এর টাকা, এটা হচ্ছে বি এর টাকা, আর এটা হচ্ছে আমাদের মোট টাকা, ঠিক আছে? তাহলে আমাদের উপার্জন থেকে কর্তনকে বাদ দিতে হবে। তাহলে উপার্জন মানে মোট বেতন, ঠিক আছে? উপার্জন মানে মোট বেতন, যেটা আমরা খতে পেয়েছি, তাই না? তাহলে এখানে লিখতে হবে খ হতে। কোথায় থেকে পেলাম? খ হতে পেলাম। তাহলে খ হতে কত কত টাকা পেয়েছিলাম ভাইয়া? 25,620 একজনের, 25,620, আরেকজনের কত? 16,620, 16,620 মিলে টোটাল কত হয়েছে? 42,240। কত? 42,240। এখান থেকে আবার আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। কি মাইনাস করব ভাইয়া? কর্তন সমূহকে মাইনাস করে দিব। ওকে, কর্তন সমূহকে মাইনাস করব। ভাইয়া প্রশ্নে দেখেন তো কর্তন কয়টা আছে? কর্তন মানে হচ্ছে বেতন থেকে যেগুলো বাদ যায়, ক্লাস আগে থেকে করতে হয়। এই কারণে যখন ক্লাসটা করাইছি উপার্জন কি কর্তন কি সব বলেছি ভাই। কর্তন মানে আপনার বেতন থেকে যেটা কেটে নিবে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলোকে বেতন থেকে কেটে নেয়, এই জিনিসগুলোকে বেতন থেকে কেটে নেয়। এটা যারা প্রথম থেকে ক্লাস করেছে তারা জানে যে এগুলো পড়াইছি সব। এই জিনিসগুলো থাকলে এগুলো বেতন থেকে কেটে নেয়, আর এই জিনিসগুলো বেতনের সাথে যোগ হয়, সেজন্য এগুলো উপার্জন, আর এগুলোকে বলা হয় কর্তন। বোঝা গেছে যারা পরে যুক্ত হয়েছেন? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা অঙ্কে যাই তো ভাইয়া। এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এই যে আয়কর আছে, আয়করই একমাত্র কর্তন। এই অঙ্কে আয়করই একমাত্র কর্তন, কারণ মূল বেতন, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম, এই সবগুলোই উপার্জন।
শুধুমাত্র আয়কর কি ভাইয়া? আয়কর, এই যে আয়কর, এই যে আয়কর, আয়কর কিসের মধ্যে আছে? কর্তনে আছে। তাহলে আমাদের এই অঙ্কে একটাই কর্তন, সেটা হচ্ছে আয়কর। কত পার্সেন্ট? 5%। কিসের? মূল বেতনের। 15,000 আর 10,000-এর 5%। তাহলে আমরা লিখবো আয়কর। আয়কর কত ভাইয়া? 5%, তাই না? তাহলে 15,000-এর 5% করলে কত হয় বলেন তো? 15,000-এর 5% করলে কত হয় আমাদের? 15,000-এ 5×15 75, তাই না? তাহলে 750 টাকা না? 15,000-এ 5% করলে কত হয়? 750 টাকা হয়। আর কি আছে বলেন তো? আর আছে 10,000। 10,000-এর 5% করলে কত হয়? 10,000-এ 5% করলে 500 টাকা হয়। তাহলে এই দুইটা করলে এখানে কত আসবে? 1250 টাকা আসবে। তাহলে এই যে কর্তন যেহেতু একটাই আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা একটু মাইনাস করি। 25,620 থেকে 1250 বাদ দিলে এখানে থাকে 40,990। এখানে থাকে 40,990। ঠিক আছে, ক্লোজ। এবার আমরা বাদ দিব কই থেকে? এবার আমরা বাদ দিব 25,620 মাইনাস 750। তাহলে কত থাকে? 24,870। 24,870। আর এখান থেকে বাদ দিলে কত থাকে দেখি তো? 16,620 মাইনাস 500, 16,120। 16,120। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নিট বেতন। কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো নিট বেতন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার আমরা ভাইয়া? বলেন তো, সবাই কি আমরা ক্লিয়ার হতে পেরেছি যে নিট বেতন কিভাবে বের করে? নিট বেতন বের করে মোট বেতন থেকে মোট কর্তনকে বাদ দিয়ে দিতে হবে। এই অঙ্কে একটাই কর্তন ছিল, বাদ দিয়ে দিলাম, আমরা কি পেলাম? আমরা নিট বেতন পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক নিয়ম অঙ্কের। এটা একবারে বেসিক নিয়ম, বেশিরভাগ বোর্ডে এই টাইপের প্রশ্নই আসে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। হ্যাঁ, উৎপাদন ব্যয় বিবরণী একটু পরে করাবো, এটা শেষ করি, এটার পরে করাবো, আরেকটা ম্যাথ করব, করে আরেকটা করাবো। ঠিক আছে, আচ্ছা, সহজ হয়েছে এটা না? এবার আসি, দেখেন পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন করে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, প্রভিডেন্ট ফান্ডে দান বা ভবিষ্যৎ তহবিলে দান, ঠিক আছে, এই জায়গাতে কঠিন করবে। এই জায়গাতে একটা নিয়ম আছে, এই ছাড়া আর কিচ্ছু নাই। দেখেন, ভালো করে বুঝেন। ঠিক আছে, ভালো করে বুঝেন। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে দান বা ভবিষ্যৎ তহবিলে দান, এই জায়গাটা আমরা একটু ভালো করে বুঝবো। যখন বলবে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, কার দান? কর্মীর দান। মনে রাখবেন, শুধুমাত্র যদি কর্মীর দান বলে, কর্মীর দানগুলো যায় কর্তনে। মনে থাকবে, কতে কি? কতে কর্মী, কতে কি? কর্তন। তাহলে কি মনে রাখবো আমরা? যদি শুধু কর্মীর দান বলে, কর্মীর দান, কর্মীর দান মানে কি? কর্মী টাকা দিচ্ছে, দান করছে, তাহলে কর্মীর টাকা থেকে চলে যাবে না। সেই কারণে কর্মীর দান বললে কোথায় যাবে? কর্তনের মধ্যে যাবে। বোঝা গেছে? যখন বলবে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, কার দান? নিয়োগকর্তার দান। তাহলে মনে রাখবেন, নিয়োগকর্তা যদি দান করে, তাহলে সেটি অর্জনের মধ্যেও যাবে এবং কর্তনের মধ্যেও যাবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? শুধু বলেছে কর্মীর দান, কার দান? কর্মীর দান। কর্মী যদি শুধু দান করে, তাহলে সেটি কর্তনে যাবে। যখন বলবে নিয়োগকর্তার দান, শুধুমাত্র নিয়োগকর্তা, নিয়োগকর্তা মানে কে বলেন তো? যার কাছে আপনি চাকরি করেন, অর্থাৎ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন। তাহলে মনে রাখবেন, নিয়োগকর্তা দান করলে সেটি অর্জনের মধ্যেও যাবে, কর্তনের মধ্যেও যাবে। ক্লিয়ার আমরা ভাইয়া? আমরা ক্লিয়ার এটা? এরপরে আসি, যখন বলবে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান ও নিয়োগকর্তার দান, এবার কিন্তু দুইজনই দান করছে। দেখেন, কর্মীও দান করছে, নিয়োগকর্তাও দান করছে। আমার কথা ভালো করে বুঝেন। এবার কর্মীও দান করছে, আবার নিয়োগকর্তাও দান করছে। তাহলে কর্মী এবং নিয়োগকর্তা দুইজনই যখন দান করবে, তখন অর্জনে যাবে 10%, মানে অর্জনে যাবে 10%, আর কর্তনে যাবে 20%। কেন 20% ভাইয়া? কারণ এই কর্তনের মধ্যে 10% দিবে নিয়োগকর্তা আর 10% দিবে কর্মী, মিলে 20%। বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে একটা জিনিস মনে রাখবেন, ভবিষ্যৎ তহবিলে যখন কর্মী দান করবে এবং নিয়োগকর্তা দান করবে, তখন অর্জনের মধ্যে যাবে 10%। 10% মানে কোনটা? শুধু নিয়োগকর্তারটা। ওকে, আর কর্তনের মধ্যে যাবে কোনটা কোনটা? নিয়োগকর্তারটাও যাবে, কর্মীরটাও যাবে, মিলে টোটাল 20%। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া?
আমি কি বোঝাতে পেরেছি এটা? এই জায়গাটা থেকে পরীক্ষায় আপনাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে। এই জায়গা থেকে আপনাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? এই যে 3 নাম্বার যে পয়েন্ট, এই পয়েন্টটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আপনাদের বোর্ডে যত কঠিন প্রশ্ন আসছে বেতন মজুরি থেকে, এমনি বেতন মজুরি সহজ, কিন্তু এই জায়গাটা জাস্ট একটু ব্যতিক্রম। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? হ্যাঁ, জাবেদাও করে দিব। এরপরে যেটা করব সেখানে জাবেদাও আছে, আমি জাবেদাও করে দিব। ওকে, তাহলে ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান 10%, নিয়োগকর্তার দানও 10%। তাহলে নিয়োগকর্তার দান কোথায় যায়? অর্জনে যায়। আর যেহেতু এখানে কর্মীও দান করছে, তাহলে কি হবে? কর্মী যেহেতু দান করছে, তাহলে নিয়োগকর্তার 10 আর কর্মীর 10 মিলে কি হবে? টোটাল 20% যাবে কর্তনে। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন তো, সবাইকে ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার আমরা অঙ্কে আসি। দিনাজপুর বোর্ড 24, এই অঙ্কটা অবশ্যই আপনারা বাসায় করে যাবেন। আমি এখন করাই দিচ্ছি, আপনারা করে যাবেন, ঠিক আছে? এখানে জাবেদা আছে, দেখেন, বহিতে বেতন সংক্রান্ত লেনদেনের প্রয়োজনীয় দাখিলা দাও, মানে জাবেদা করতে বলেছে। প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে। বেতন বিবরণী প্রস্তুত করতে বলেছে। বেতন বিবরণী প্রস্তুত করা মানে কি ভাইয়া? বেতন বিবরণী প্রস্তুত করা মানে নিট বেতন নির্ণয় করতে বলেছে, বুঝছেন? বেতন বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি? নিট বেতনের পরিমাণ জানতে পারি। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা এখন সলভ করব, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা এখন কি করব? সলভ করব। তাহলে ক নম্বরে কি বলেছে দেখি তো। ক নম্বরে আমাদেরকে বলেছে প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে প্রভিডেন্ট ফান্ড আছে না, এই যে প্রভিডেন্ট ফান্ড, এখানে কি বলেছে দেখেন তো। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী প্রতিষ্ঠানও সমপরিমাণ জমা দেয়। মনে রাখবেন, প্রভিডেন্ট ফান্ডের সাথে কিছু বলা নাই, তার মানে কর্মীর দানের কথা বলা আছে, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডে যদি কিছু না বলা থাকে, নিয়োগকর্তা না কর্মী, কিছু যদি না বলা থাকে, নিয়োগকর্তাও বলা নাই, কর্মীও বলা নাই, তাহলে মনে করবেন এটা কর্মী দান করেছে। ওকে, তাহলে প্রভিডেন্ট ফান্ডে কে দান করেছে? কর্মী দান করেছে। নিচে আবার বলেছে নিয়োগকারী প্রতিষ্ঠানও সমপরিমাণ জমা করে, তার মানে কর্মীও দান করেছে, নিয়োগকর্তাও দান করেছে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কোন রুলে পড়লো বলেন তো? এই যে কর্মীও দান করেছে, নিয়োগকর্তাও দান করেছে, এই রুল অনুযায়ী অঙ্ক করতে হবে না ভাইয়া? আমাদের এই রুল অনুযায়ী অঙ্ক করতে হবে। এই যে প্রভিডেন্ট ফান্ড, কিচ্ছু বলেনি এখানে, জাস্ট খালি কি বলেছে? জাস্ট বলেছে প্রভিডেন্ট ফান্ড। কিছু না বললে প্রভিডেন্ট ফান্ডে কে দেয়? প্রভিডেন্ট ফান্ডে কর্মী দেয়। আর নিচে বলে দিয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠানও দান করেছে, তার মানে কর্মীও দিয়েছে, নিয়োগকারীও দিয়েছে। তাহলে কর্মী এবং নিয়োগকারী যদি দেয় তাহলে কি হবে? এই যে কর্মীর দান, নিয়োগকর্তার দান, এই রুল অনুযায়ী আমাকে কি করতে হবে? অঙ্কটা সমাধান করতে হবে। তো চলেন করি আমরা সমাধান। আমরা সমাধান করি, ঠিক আছে? চলেন, ভালো করে বুঝবেন। তাহলে প্রভিডেন্ট ফান্ডে আমাদের দানকে আমাদেরকে করতে বলছে, তাহলে দেখি আমরা লিখি। ক নাম্বার দিয়ে আমাদের একটা ছক করে নিব আমরা, প্রভিডেন্ট ফান্ডে যে দান। আচ্ছা, কি বলেছে দেখি তো। প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মোট টাকার পরিমাণ কত, তাই না? তাহলে ব্যক্তি আছে, মোট টাকার একটা ঘর করব আমরা এখানে। এখানে একটা মোট টাকার ঘর করলাম, আর ব্যক্তি আছে 2 জন, তাই না? 2 জন ব্যক্তির নামে 2টা ঘর হবে। ঘর করা ঝামেলা, আপনাদেরও ঝামেলা, আমাদেরও ঝামেলা, ঠিক আছে? আচ্ছা, আসেন তাহলে এখানে আমরা লিখি বিবরণ। 2 জন ব্যক্তি কে কে আছে দেখি তো। সালাম আর কালাম, ঠিক আছে? এটা হচ্ছে সালাম, আর এটা হচ্ছে কে? এটা হচ্ছে কালাম, আর এটা হচ্ছে মোট টাকা, ঠিক আছে? তাহলে প্রভিডেন্ট ফান্ডে, এই যে প্রভিডেন্ট ফান্ড, এখানে কিছু বলা নাই, মানে এটা কে দিয়েছে? এটা দিয়েছে কর্মী, ঠিক আছে? তাহলে কর্মী দান করছে 10%। ওকে, তাহলে এখানে লিখবো আমরা কর্মীর দান। কার দান? এটা হচ্ছে কর্মীর দান। কত পার্সেন্ট ভাইয়া? 10%, তাই না? কিসের 10% ভাইয়া? এই পার্সেন্টেজ গুলো সব সময় হবে মূল বেতনের উপরে। কার উপরে? এই যে মূল বেতনের উপরে। এর আছে 50,000, এর আছে 40,000। তাহলে 50,000-এ 10% করলে হয় 5,000, 40,000-এ 10% করলে হয় 4,000। তাহলে মোট বেতন কত? 9,000। ওকে, আচ্ছা। এবার নিচে আবার বলেছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী প্রতিষ্ঠানও সমপরিমাণ জমা করে। সমপরিমাণ মানে কি? এই 10% টাকা জমা করবে। তাহলে আমরা লিখি এবার নিয়োগকারীর দান।
নিয়োগকারীর দান সমপরিমাণ বলেছে না? সমপরিমাণ মানে কত? 10%। তাহলে বলেন 50,000 টাকা 10% করলে কত? 5,000। এর 40,000-এর 10% করলে কত? 4,000। তাহলে 5 আর 4-এ কত? 9,000 টাকা। তাহলে এখানে এই যে সালামের হিসাবে কত জমা হবে? 10,000 টাকা জমা হবে। আর কালামের হিসাবে কত টাকা জমা হবে? 8,000 টাকা জমা হবে। 9 কত তাহলে? 18,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের পরিমাণ। তাহলে এটাকে আমরা লিখব প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের পরিমাণ। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? এটা সবাই কি আমরা ক্লিয়ার ভাইয়া? কিছুই না, জাস্ট আমাকে কি বলেছে? আমাকে বলেছে প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রভিডেন্ট ফান্ডে এখানে যেটা আছে এটা কর্মী দিচ্ছে, আর নিচে যেটা আছে এটা নিয়োগকারী দিচ্ছে। তাহলে কর্মীরটা আর নিয়োগকারীটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হয়ে গেল। ক্লিয়ার সবাই ভাইয়া? সবাই আমরা বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। হ্যাঁ, মেহেদি হাসান, ওটা অর্জন এবং কর্তন যখন হিসাব করব তখন যাবে ওটা। ঠিক আছে মেহেদি হাসান? হ্যাঁ, 20% থাকলে অর্জনে 20% যাবে, আর কর্তনে ডাবল 20-20 40% যাবে মেহেদি। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? না, মূল বেতন লিখে দেওয়া লাগবে না, এভাবে করলেই হবে। সবাই বুঝতে পেরেছি এটা ভাইয়া? বুঝছি, জি স্যার বুঝছি। আচ্ছা, সবাই ক্লিয়ার আমরা ভাইয়া? বুঝিনি? আরে ভাই, না বোঝার কি আছে, আপনারা তো বাংলা কথাও বুঝেন না, কাল পরীক্ষা, বাংলা কথাও বুঝেন না। প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো এই যে প্রভিডেন্ট ফান্ড, এই যে প্রভিডেন্ট ফান্ড, এই যে প্রভিডেন্ট ফান্ডে যদি কিছু না বলে তাহলে কর্মী দান করে। কে দান করে? কর্মী দান করে। তাহলে এই যে কর্মী দিচ্ছে কত পার্সেন্ট? 10%। এই যে এর কর্মী দিচ্ছে কত পার্সেন্ট? 10%। কিসের 10%? অলওয়েজ মূল বেতনের পার্সেন্ট করতে হয়। কিসের ভাইয়া? মূল বেতনের পার্সেন্ট করতে হয়। তো এই যে দেখেন প্রভিডেন্ট ফান্ডে কর্মী দান, কর্মী কেন? কিছু না বলা থাকলে কর্মী দান করে। তাহলে এই যে 50,000 টাকার 5% করলে 10% করলে 5,000 হয়, 40,000 টাকার 10% করলে 4,000 টাকা হয়। তাহলে এটা কর্মী দান করলো। নিচে আবার কি বলেছে দেখেন তো, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী প্রতিষ্ঠানের দান। এই যে নিয়োগকারী সমপরিমাণ জমা করে। সমপরিমাণ মানে কি? এই যে এই 10%ই জমা করে, এই 10%ই জমা করে। তার মানে কি? 50,000-এর 10% 5,000, 40%-এর 10% 4,000। তাহলে এই যে টোটাল আমার প্রভিডেন্ট ফান্ডে কত জমা হইলো? এর জন্য 10,000 জমা হইলো, এর জন্য 8,000 জমা হইলো, আর টোটাল 18,000 টাকা জমা হইলো। বুঝছেন এবার? বলেন তো, বুঝছেন? এত নর্মাল ক্যালকুলেশন রে ভাই, কেন বুঝেন না? আমি বুঝি না। মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। আমি বারবার বলছি প্রভিডেন্ট ফান্ড কিছু না বলা থাকলে এটা দেয় কর্মী, আর নিচে দেখেন নিয়োগকারী যে দিয়েছে সমপরিমাণ। সমপরিমাণ মানে কি? এখানে যে প্রভিডেন্ট ফান্ডে 10% আছে, এ নিয়োগকারীও 10% দিয়েছে। এখন কিসের 10%? পার্সেন্টেজ গুলো সবসময় এই অঙ্কে মূল বেতনের উপরে হবে। কার উপরে? মূল বেতনের উপরে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেরটা কর্মী দিল 10%, পরেরটা নিয়োগকারী দিল 10%। এখন এটাই জানতে চাচ্ছে কর্মী এবং নিয়োগকারী দিয়ে ফান্ডে মোট টাকা কত হবে। তো এগুলো যোগ করে দেন, তাহলে মোট টাকা হয়ে গেল। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ওকে, পরে যাই, খতে যাই। এবার দেখেন, খতে আমাদের বলেছে বেতন বিবরণী প্রস্তুত করো। কি বলেছে? বেতন বিবরণী প্রস্তুত করো, এটা বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে বেতন বিবরণী আমরা প্রস্তুত করি। বেতন বিবরণী মানে কি ভাইয়া? বেতন বিবরণী মানে মোট বেতন নির্ণয় করতে হবে। মোট বেতন থেকে আমাদের মোট কর্তনকে বাদ দিতে হবে। দিলে কি পাবো? নিট বেতন পাবো, তাই না? এই নিট বেতনটা বের করার কাজই হচ্ছে বেতন বিবরণী। ঠিক আছে, তাহলে যখন আপনাকে বলবে বেতন বিবরণী প্রস্তুত করো, আপনি কি করবেন? মোট বেতন থেকে মোট কর্তনকে মাইনাস করবেন, করে নিট বেতন নির্ণয় করবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা করি সুন্দর করে। এই অঙ্কটা দেখেন ভালো করে, বাসায় করবেন, কমন পাবেন। ঠিক আছে, এখান থেকে আর এর চেয়ে কঠিন কিছু নাই, আপনি কমন পাবেন। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় করি। এই অঙ্কটা একটু দেখেন, এগুলো কঠিন কিছু না, বুঝছেন? বাসায় করলেই পারবেন, এগুলো কঠিন কিচ্ছু না। আপনারা বাসায় যদি করেন তাহলেই পারবেন। আপনারা পড়াশোনা করতে চান না, এটা একটা খুবই কঠিন মানে সমস্যা আপনাদের। এবার যে রেজাল্ট কি হবে আপনাদের, ওই চিন্তাই আমি করছি। কালকে এসএসসি রেজাল্ট তো দেখেছেন কি অবস্থা। ভালো করে পড়াশোনা করেন, বুঝছেন? না হলে ঝামেলা হয়ে যায়, পাশ করা কঠিন হয়ে যাবে। আপনাদের এইচএসসি তে পাশের হার আরো কম হবে এই বছর। ওকে,
তাহলে আমরা চলে যাই, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? দুইজন ব্যক্তি, নাম কি? সালাম এবং কালাম। সালাম আর এটা হচ্ছে কালাম। এটা হচ্ছে মোট টাকা। ওকে, আচ্ছা তাহলে আসি। ওটা অর্জন কর্তনের মধ্যে যাবে, ঠিক আছে? ওটা অর্জন কর্তনের মধ্যে 20% যাবে। এখানে আমরা অর্জন কর্তন করিনি, এখানে জানতে চাইছে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যাই। তাহলে এখানে আমরা লিখবো বিবরণ। বিবরণে যে মূল বেতন 50,000, 40,000, তাহলে এখানে লিখি মূল বেতন। মূল বেতন, ঠিক আছে? একজনের 50,000 আর একজনের 40,000, তাহলে টোটাল কত বলেন তো? টোটাল হচ্ছে 90,000, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা অর্জনগুলো লিখি। উৎসব ভাতা, উৎসব ভাতা একজন কর্মচারী পায়, ঠিক আছে? কত পার্সেন্ট? 75%। 50,000 টাকার 75%, ঠিক আছে? তাহলে উৎসব ভাতা 75%, ঠিক আছে? উৎসব ভাতা কত পার্সেন্ট ভাইয়া? 75%। 75% কার? এই পার্সেন্টেজ গুলো সবসময় মূল বেতনের হয়। তাহলে 50,000 টাকার 75% কত হয়? 37,500 নাকি? দেখি তো। 50,000 টাকার 75%, জাবেদা শিখাবো, সব শিখাবো, ধৈর্য ধরেন। হ্যাঁ, 37,500 টাকা হয়। এখানে কত টাকা উৎসব ভাতা তাহলে ভাইয়া? 37,500 টাকা। 40,000 টাকার 75% করলে কত হয় ভাইয়া? 40,000 টাকার 75% করলে হয় 30,000 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল হবে 67,500 টাকা। ওকে, তাহলে মূল বেতন পায় একজন কর্মচারী, উৎসব ভাতা পায়। এরপরে দেখি তো আর কি পাই। চিকিৎসা ভাতা, বাংলা কথায় মনে রাখবেন, যত ভাতা আছে সব ভাতাগুলো মোট বেতনের মধ্যে যাবে, অর্থাৎ উপার্জনের মধ্যে যাবে। এটা কত বলেছে? উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বলেছে 25% করে। তাহলে আমরা লিখি চিকিৎসা ভাতা 25%। চিকিৎসা ভাতা কত করে ভাইয়া? 25% করে, তাই না? কিসের উপরে? 50,000 টাকার 25% করলে কত হয়? 12,500 টাকা হয়। এই যে 40,000 টাকার 25% করলে কত হয়? 10,000 টাকা হয়। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে আমার 22,500 টাকা। বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে, ঠিক আছে। বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কত বলেছে? 60%। 60%, ঠিক আছে? তাহলে বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া বলেছে আমাদের 60% করে, ঠিক আছে? তাহলে বাড়ি ভাড়া কত পার্সেন্ট? 60%, ঠিক আছে? তাহলে 60% কার? 30,000 টাকা 60% করলে হয় 50,000 টাকা, 60% করলে 30,000 টাকা। 40,000 টাকা 60% করলে হয় 24,000 টাকা, মিলে টোটাল 54,000 টাকা গেল। আচ্ছা এবার আসি। এরপরে বলেছে প্রভিডেন্ট ফান্ড। এখানে কিছু বলেনি, কিছু না বললে এটা কি বলেছি? কর্মী বলেছি। কিন্তু প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী প্রতিষ্ঠান সমপরিমাণ জমা করে। সমপরিমাণ মানে কত? এই 10%ই জমা করে। এবার বুঝেন ভালো করে, হ্যাঁ? প্রভিডেন্ট ফান্ডে যখন নিয়োগকর্তা দেয়, কে দেয়? নিয়োগকর্তা যখন দেয়, তখন নিয়োগকর্তার টাকাটা কোথায় যাবে? নিয়োগকর্তার টাকাটা অর্জনের মধ্যে যাবে। অর্জন মানে কি ভাইয়া? অর্জন মানে হচ্ছে মোট বেতনের মধ্যে যাবে, ঠিক আছে? তাহলে এখানে যে নিয়োগকর্তা সমপরিমাণ দিচ্ছে, সমপরিমাণ মানে কি? এই যে 10%, এই যে 10% যে দিচ্ছে, এই নিয়োগকর্তার টাকাটা আমাদের এই মূল বেতনের মধ্যে যাবে। তাহলে আমরা লিখি নিয়োগকর্তার দান। কার দান? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান কত পার্সেন্ট? 10%, ঠিক আছে? তাহলে আমাদের উপার্জনের মধ্যে কারটা যাবে? নিয়োগকর্তারটা যাবে। 5,000 আর 4,000। ওকে, তাহলে 5 আর 4 কত হইল? 9,000 টাকা হইল, ঠিক আছে? তাহলে নিয়োগকর্তা যেটা দান করবে সেটা কোথায় যাবে? সেটা আমাদের মোট বেতনের মধ্যে যাবে বা মোট উপার্জনের মধ্যে যাবে। এই যে উপার্জনের মধ্যে দিলাম। ওকে, এরপরে যাই। দলীয় বীমা, বীমা, বীমা খরচ আমার বেতন থেকে কাটা যায়, মাইনাস হয়, সে কারণে এটা আসবে না। প্রভিডেন্ট ফান্ড, এটাকে দিচ্ছে, এটা দিচ্ছে কর্মী, সে কারণে আমার কর্মীরটা এখানে আসবে না। তাহলে আমাদের আর কিচ্ছু নাই। তাহলে এগুলো আমরা সব যোগ করি, ঠিক আছে? যোগ করে আমরা মোট বেতন পাবো। তাহলে যোগ করলে কত হয় একটু বলেন তো? 1,00,000, 1,30,000, 1,35,000, এখানে হয় 1,35,000 টাকা, তাই না? এখানে একটু যোগ করি তো, তাহলে 70, 80, 80, 84, 84 আর 20 কত? 84 আর 20 1,04,000 আর 4 1,08,000 টাকা হয়। তাহলে এই যে এখানে কত হয়?
43,000 টাকা হয়, তাই না ভাইয়া? 2,43,000 টাকা হয়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট বেতন। সকল উপার্জনগুলোকে যোগ করলে আমরা কি পাবো? আমরা পাবো মোট বেতন। ঠিক আছে, এখন এই মোট বেতন থেকে আমরা মাইনাস করব কাকে ভাইয়া? মাইনাস করব আমরা কর্তন সমূহকে। কাকে মাইনাস করব? কর্তন সমূহকে মাইনাস করব। ঠিক আছে, তো কর্তনে কি আছে দেখি তো। কর্তনে আমরা দেখতে পাচ্ছি প্রভিডেন্ট ফান্ড আছে, তাই না? প্রভিডেন্ট ফান্ডে এটা কে দেয়? এখানে কর্মী দেয়। তো কোনো অঙ্কে যদি কর্মী থাকে এবং নিয়োগকর্তা থাকে তাহলে কি করতে হয় বলেন তো? কর্মীর নিতে হবে 10%, নিয়োগকর্তারও নিতে হবে সমপরিমাণ, যেহেতু বলেছে 10%। তাহলে টোটাল কয় পার্সেন্ট বলেন তো? টোটাল 20% আমার কর্তনের মধ্যে যাবে, তাই না? তাহলে আমরা এখানে লিখব নিয়োগকর্তা ও কর্মীর দান। কি লিখব? নিয়োগকর্তা ও কর্মীর দান। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা ও কর্মীর দান কত করে? দুইজনই 10-10 20 করে। তাহলে এই 50,000 টাকার 20% কত হয়? 10,000 টাকা হয়, তাই না? এই যে মূল বেতন 40,000 টাকা 10% কত হয়? 8,000 টাকা হয়। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 18,000 টাকা। ভাইয়া এটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো এটা বুঝতে পেরেছেন কিনা ভাইয়া? এটা বুঝতে পেরেছেন কিনা বলেন তো? গ করান খ করান তারা ক্লাস থেকে চলে যান। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন তো এটা কি বুঝতে পেরেছেন? নিয়োগকর্তা এবং কর্মী যদি দেয়, নিয়োগকর্তা এবং কর্মী যদি দেয়, এই যে দেখেন কর্মীর দান নিয়োগকর্তার দান যদি দেয়, তাহলে অর্জনের মধ্যে, অর্জন মানে কি? অর্জন মানে মোট বেতনের মধ্যে শুধু নিয়োগকর্তারটা যাবে 10%, আর কর্তনের মধ্যে কোনটা যাবে? কর্তনের মধ্যে কর্মীরটাও যাবে, নিয়োগকর্তারটাও যাবে। তাহলে কর্মীর 10%, নিয়োগকর্তার 10%, মিলে কত? মিলে 20%। ওকে, যদি বলতো কর্মী দেয় কত পার্সেন্ট? কর্মী দেয় 5%, নিয়োগকর্তা দেয় কত পার্সেন্ট? নিয়োগকর্তা দেয় 10%। এমন যদি বলতো তাহলে আমরা কি জানি? যেটা নিয়োগকর্তা দেয় সেটা কোথায় যায়? অর্জনে। আর কর্তনের মধ্যে কোনটা যাবে? কর্তনে কর্মীর 5%, নিয়োগকর্তার 10%। তাহলে টোটাল কত? তখন এখানে যাইতো 15%। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি এটা? বলেন তো আমি কি বোঝাতে পেরেছি এটা? আমি কি এটা বুঝাইতে পেরেছি? এই যে 20% কেন হইলো? এই যে বলছি এখানে কর্মীও দিচ্ছে এবং কে দিচ্ছে দেখেন তো। আপনারা কিছুই বুঝেন না, খুবই দুঃখজনক। হ্যাঁ, এখানে প্রভিডেন্ট ফান্ড কিচ্ছু বলা নাই, তার মানে এটি কর্মী দিচ্ছে। আর এই যে দেখেন নিচে কে দিচ্ছে? নিয়োগকর্তা দিচ্ছে। তাহলে কর্মী এবং নিয়োগকর্তা উভয় যদি দেয় তাহলে নিয়োগকর্তারটা, শুধুমাত্র নিয়োগকর্তারটা যাবে কোথায়? নিয়োগকর্তারটা যাবে অর্জনে। অর্জন মানে কি? মোট বেতনে। অর্জন মানে কি? মোট বেতনে। মোট বেতনে নিয়োগকর্তারটা যাবে। দেখেন এই যে নিয়োগকর্তারটা কোথায় দিয়েছি? মোট বেতন নির্ণয়ে দিয়েছি, দিলাম। কিন্তু আপনি যখন কর্তন করবেন, কর্তন যখন করবেন, কর্তনের মধ্যে যদি কর্মীও দেয় নিয়োগকর্তাও যদি দেয়, তার মানে এই যে আপনার কর্মীরটাও যাবে, নিয়োগকর্তারটাও যাবে। তো কর্মী দিচ্ছে 10%, নিয়োগকর্তা দিচ্ছে সমপরিমাণ। সমপরিমাণ মানে 10%। তাহলে টোটাল কত হইল? টোটাল 20% হইল না? এই কারণে 20% হয়েছে, বুঝতে পেরেছেন? এই কারণে দেখেন নিয়োগকর্তা ও কর্মীর দান, নিয়োগকর্তা 10%, কর্মী 10%, মিলে কত? মিলে 20%। এবার কি বুঝছেন? এবার না বুঝলে আর কিছু করার নাই। ঠিক আছে, এবার না বুঝলে আর কিছু করার নাই। এবারে না বুঝলে আর কিছু করার আছে? বলেন, এবারে না বুঝলে আর কি কিছু করার আছে? বলেন বলেন। একজন জিজ্ঞাসা করছে কর্তন কি? প্রথম থেকে ক্লাসটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কর্তন কি। ঠিক আছে, এবার আসি। দলীয় বীমা কত পার্সেন্ট? 500 টাকা। 500 টাকা সকল বীমা খরচ কর্তনে যায়। ঠিক আছে, তাহলে এখানে লিখি দলীয় বীমা কত টাকা? দলীয় বীমা 500 টাকা। 500 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত হইলো দেখি তো আমরা। এখানে 500 500 1000, তাই না? তাহলে এগুলো কি কর্তন না? তাহলে এগুলোকে আপনি মাইনাস করে দিবেন, এইভাবে মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। ব্র্যাকেট দেওয়া মানে অ্যাকাউন্টিং এ মাইনাস করা। ঠিক আছে, তাহলে এই যে আপনি যখন মাইনাস করে দিবেন তখন কত আসে আমরা একটু দেখি তো। 1,35,000 থেকে আমরা যদি 10,000 বাদ দিই 1,25,000, 1,25,000 থেকে যদি আমরা 500 বাদ দিই তাহলে কত থাকে? 1,24,500 থাকে, তাই না? ক্লোজ করে দেন।
1,08,000 থেকে 8 বাদ দিলে থাকে কত? 1,00,000 থাকে। 1,00,000 থেকে 500 বাদ দিলে 99,500 থাকে। এবার এই দুইটা আপনি যোগ করেন, এই দুইটা যোগ করলে কত থাকে দেখি তো আমরা। 1,23,000 আর 1,24,000 থাকে না ভাইয়া? 1,24,000 থাকে, এখানে যোগ করলে কত হয়? 1,24,000 টাকা হয় না? 1,24,000 টাকা হয়। দেখেন তো একটু ভাইয়া, 1,25,000 আর 99, হ্যাঁ 1,24,000। এটাকে আমরা বলবো নিট বেতন বলবো। কি বলবো এটাকে? এটাকে আমরা বলবো নিট বেতন বলবো। সবাই কি বুঝছি? এটাকে আমরা কি বলবো? নিট বেতন বলবো না? আচ্ছা সরি, 2,24,000 তাই না ভাইয়া? সরি সরি সরি, 2,24,000 তাই না? সরি সরি সরি, 2,24,000, 2,24,000 টাকা। ওকে, আচ্ছা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা নিট বেতন বলবো। ওকে, সবাই বুঝতে পেরেছি ভাইয়া? সবাই আমরা বুঝতে পেরেছি ভাইয়া? সবাই ক্লিয়ার আমরা? বলেন সবাই বুঝতে পেরেছি কিনা ভাইয়া, বলেন সবাই কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস অর নো? হ্যাঁ 2,24,000 ক্লিয়ার সবাই? কিছু ছেলে মেয়ে আসে পড়াশোনা করতে, কষ্ট করে ভালো করবে, শিখতে আসে। আর কিছু ছেলে মেয়ে আসে মজা করতে, কোনোভাবে ওদের মাথায় ঢোকাইতে পারবেন না। তো এটা হচ্ছে এই যুগের সমস্যা। গত বছর পর্যন্ত পড়াইছি, এইচএসসি 25 ব্যাচের মতো এত ডায়াল মার্কের স্টুডেন্ট দেখিনি ভাইয়া। আপনারা বুঝতেই চান না, আর্থিক বিবরণী ধরলে ক্লাস থেকে অর্ধেক মানুষ চলে যান। এটা দুঃখজনক ভাই। পড়াশোনা করেন, না হলে পাশ করা কঠিন হয়ে যাবে, এইচএসসি পাশ করতে পারবেন না। পড়াশোনা কঠিন হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? বুঝেছি। আচ্ছা 2,25,000, ওকে ওকে ক্লিয়ার এটা। তাহলে তাহলে আমাদের কি হইলো? বেতন বিবরণী প্রস্তুত করতে বলেছিল। দেখেন কি বলেছে আমাদের, বলেছিল বেতন বিবরণী প্রস্তুত করো। ওকে, বেতন বিবরণী প্রস্তুত করা মানে কি? আমাদের মোট বেতন থেকে কর্তনকে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে নিট বেতন নির্ণয় করতে হবে। ক্লিয়ার হয়ে গেল না আমাদের? হয়ে গেছে। এবার আসি আমরা। এবার আমরা যেটা করব, আমরা কি বলেছে দেখেন তো, শওকত ট্রেডার্সের হিসাব বহিতে বেতন সংক্রান্ত প্রয়োজনীয় দাখিলা দাও, মানে জাবেদা দিতে বলেছে। হ্যাঁ, তো মনে রাখবেন বেতন মজুরির অঙ্কে জাবেদা হচ্ছে তিনটা জাবেদা। আপনারা জাবেদার ছক করবেন, আমি ছক করছি না, না করে করে দিচ্ছি। জাবেদা হবে আমার তিনটা, একবারে মুখস্থ জাবেদা। ঠিক আছে, তিনটা জাবেদা, বোঝার কিচ্ছু নাই। তিনটা জাবেদা। নাম্বার ওয়ান হবে আমাদের বেতন হিসাব ডেবিট। কি ভাইয়া বলেছি? বেতন, আপনি যেহেতু বেতন দিচ্ছেন তাই না, তাহলে বেতন হিসাব কি হবে? বেতন হিসাব হবে ডেবিট। ঠিক আছে, সবাই লিখে নেন জাবেদাটা। বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। কি বলেছি? বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। ওকে, প্রদেয় বেতন কি? ক্রেডিট। কেন প্রদেয়? কারণ বেতন দিতে হবে, দেননি। টাকা বসবে কোনটা? এখানে টাকা বসবে মোট বেতনের টাকাটা। কোন বেতনের টাকা? মোট বেতনের টাকাটা বসবে। ঠিক আছে, 1 নাম্বার জাবেদা দিব আমরা কিসের জন্য? মোট বেতনের জন্য। বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। কত টাকা ভাইয়া দেখি তো? মোট বেতনে আমাদের কত টাকা ছিল? মোট টাকাটা নিব আমরা। ঠিক আছে, আমরা অলওয়েজ কোন টাকা নিব? অলওয়েজ এই যে মোট বেতন আছে না ভাইয়া, এই মোট বেতনের এই যে মোট টাকাটা আছে না 2,43,000, এই 2,43,000 টাকাটা নিব। ওকে, তাহলে 2,43,000 টাকাটা আমরা এখানে নিলাম, 2,43,000। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা হয়ে গেল। এবার 2 নাম্বার জাবেদা কয়টা বলেছি? 3টা বলেছি। এবার এই যে প্রদেয় বেতনকে ক্রেডিট করেছিলেন না, এই প্রদেয় বেতনটাকে আপনি এবার ডেবিট করবেন। ঠিক আছে, প্রদেয় বেতনকে কি করবেন? প্রদেয় বেতনকে আপনি ডেবিট করবেন, কারণ প্রদেয় বেতনের দায়টা আর থাকবে না, কমে যাবে। ঠিক আছে, তো 2,43,000 টাকা লিখলেন না? লিখেছেন। লিখার পরে এবার যত কর্তন হিসাবগুলো আছে, কি বলেছি? যত কর্তন হিসাবগুলো আছে সবগুলোকে ক্রেডিট করবেন। ভাই আমরা অঙ্কে চলে যাই তো, কর্তন হিসাবগুলো কি কি আছে আমরা দেখি তো। কর্তনে 2টা হিসাব আছে, একটা নিয়োগকর্তা কর্মীর দান আর একটা দলীয় বীমা। তাহলে নিয়োগকর্তা কর্মী প্রভিডেন্ট ফান্ডে দান আর দলীয় বীমা, এই 2টা নিব আমরা। ঠিক আছে, 18,000 আর 1,000। তাহলে এখানে আমরা কর্তন হিসাবগুলো লিখবো। ঠিক আছে, 1 নাম্বার ছিল প্রভিডেন্ট ফান্ডে দান। ওকে, প্রভিডেন্ট ফান্ডে দান, এই হিসাবটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, কত টাকা? এটা ছিল আপনার 18,000 টাকা। ঠিক আছে, আরেকটা কি ছিল ভাইয়া? আরেকটা ছিল বীমা, তাই না? দলীয় বীমা। ঠিক আছে,
এই দলীয় বীমাটা কি হয়ে যাবে, এই দলীয় বীমাটাও ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, বাংলা কথায় যত কর্তন আছে সবগুলো কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। এখন আপনারা প্রথম পত্রে একটা জিনিস পড়েছিলেন যে খরচ খরচ প্রদানের জন্য ভাউচার ব্যবহার হয়, তাই না? তাহলে বেতন একটা খরচ, এই খরচটা আমি কি দিয়ে দিবেন, প্রদেয় ভাউচার। কি দিব, প্রদেয় ভাউচার দিব। প্রদেয় ভাউচার হিসাব কি হয়ে যাবে, প্রদেয় ভাউচার ক্রেডিট হয়ে যাবে। এখন প্রদেয় ভাউচারে কোন টাকাটা বসাবেন, প্রদেয় ভাউচারে আপনি বসাবেন নিট বেতনের টাকাটা। কোন টাকাটা ভাইয়া, প্রদেয় ভাউচারে বসাবো এই যে নিট বেতন আছে না, এই নিট বেতনের টাকাটা। কত, নিট বেতনে 2,24,000 টাকা। এই 2,24,000 টাকা আপনি কোথায় বসাবেন, প্রদেয় ভাউচারে বসাবেন। 2,24,000 টাকা হয়ে গেল। এবার 3 নাম্বার জাবেদা, এবার আপনি বেতনটাকে প্রদান করে দিবেন। তাহলে বেতন প্রদান করলে কি হবে, প্রদেয় ভাউচার নামক দায়টা কি হয়ে যাবে, প্রদেয় ভাউচার নামক দায়টা কমে যাবে। যে হবে প্রদেয় ভাউচার ডেবিট, প্রদেয় ভাউচার ডেবিট 2,24,000 টাকা। এখন বেতন যদি আপনি ব্যাংকের মাধ্যমে দেন, নরমালি ব্যাংকের মাধ্যমে দেয়া হয়, সেজন্য ব্যাংকের টাকা কি হয়ে যাবে, ব্যাংকের টাকা কমে যাবে। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, 2,24,000 টাকা। শেষ। তাহলে এখানে টাকা বসবে কোনটা, এখানে টাকা বসবে নিট বেতনেরটা। হ্যাঁ, নিট বেতনেরটা। ওকে, এই যে ভাউচার, ভাউচারে কিসের টাকা বসলো, ভাউচারে নিট বেতনের টাকা বসেছে। সবাই কি বুঝছেন, এই 3টা জাবেদা সব ম্যাথে। এখানে যদি জাবেদা করতে বলে এই 3টা জাবেদাই হবে সব জায়গায়। বুঝছেন, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? একটু বলেন তো, সবাই কি আমরা বুঝতে পেরেছি? একটু আমাকে বলেন তো ভাইয়া। ছক ছাড়া বুঝতে অসুবিধা হচ্ছে, বাসায় ছক টেনে লিখে লিখে বুঝবেন। ওকে, বলেন সবাই বুঝতে পেরেছেন? প্রভিডেন্ট ফান্ডের জন্য জাবেদা একটা জাবেদা দিতে হবে কি আমাদের স্যার বলেন, দিতে হবে। একটু এ বিষয়ে বলেন কিছু। এটা দিলেই হবে, এটা দিলেই হবে। ঠিক আছে, এটা দিলেই হবে। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলেন তো একটু, সবাই কি আমরা বুঝতে পেরেছি? বলেন। ক্লাসের মধ্যে যারা ইয়া করতে আসছেন, ফাজলামো করতে আসছেন, ঠিক আছে, আমি এজ এ শিক্ষক হিসাবে আপনাদের জন্য সবসময় দোয়া কোনো সময়ই থাকবে না। হ্যাঁ, লাইফে আগান, বুঝতে পারবেন যে সামনে কি অবস্থা হয়। 2 দিন পরে পরীক্ষা। যে ছেলে মেয়েগুলো আছে সিরিয়াসনেস না, কমেন্টে ঝামেলা করতে আসছি, এদের ভবিষ্যৎ ভালো হবে না। ঠিক আছে, এতটুকু মাথায় রাখেন। ওকে, ক্লিয়ার? যে ছেলে মেয়েগুলো আপনারা 2টা কাজ করছেন, হ্যাঁ, আমার সাথে লাগতে আসলে পারবেন না, কারণ আমি 12 বছর ধরে আপনার মতো অনেকগুলোকে পার করেছি। কিন্তু আমার সবচেয়ে এতগুলো কথা বলার কারণ কি জানেন, অনেক ছেলে মেয়ে এখানে 500 জনের ওপরে ছেলে মেয়ে আছে। তো এই 500 ছেলে মেয়ের মধ্যে অন্তত 100 ছেলে মেয়ে তো পড়াশোনা শেখার জন্য আসছে, ওদের পরীক্ষাতে ভালো করার ইচ্ছা আছে। আপনি এখানে আউল ফাউল কমেন্ট করছেন, ঝামেলা করছেন, দ্যাট মিনস আপনি ওই যে 100 ছেলে যারা পড়াশোনা করতে আসছে, আপনি ওদেরও ক্ষতি করছেন। ওই 100 জনের বদদোয়া আপনার লাগবে। বোঝা গেছে আমার কথা? এই জিনিসটা মাথায় রাখেন। ওকে, ঠিক আছে? ওকে, এটা দিলেই হবে, আলাদা করে কোনো জাবেদা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এটা দিলেই হবে, আলাদা করে কিছু করার দরকার নাই। আমি আবারও বলি, হ্যাঁ, আমি আবারও বলি, দেখেন, বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। ওকে, এটাতে আপনি কোন টাকা নিয়ে করবেন, মোট বেতনের টাকাটা নিয়ে করবেন। ক্লিয়ার ভাইয়া? এবার এই যে দেখেন, প্রদেয় বেতনকে আপনি কি করেছিলেন, ক্রেডিট করেছিলেন। এই প্রদেয় বেতন নামক দায়টা কমে যাবে, সেজন্য প্রদেয় বেতন নামক দায়টা কমে গেলে সেটা ডেবিট হবে। কত টাকা, এই 2,43,000 টাকায়। এবার যত কর্তন আছে, কর্তন হিসাবগুলোকে ক্রেডিট করবেন। কি ভাইয়া, দেখেন 2টা কর্তন হিসাব ছিল, এই 2টা কর্তন হিসাবকে আমরা কি করলাম, এই 2টা কর্তন হিসাবকে আমি ক্রেডিট করলাম, করেছি ভাইয়া। 2টা কর্তন হিসাবকে ক্রেডিট করলাম, করার পরে এই যে দেখেন প্রদেয় ভাউচারকে আমি ক্রেডিট করব। প্রদেয় ভাউচার মানে কি, প্রদেয় ভাউচার মানে আমাকে বেতন দিতে হবে, আমি এখনো দিইনি। তো আপনি কোন টাকাটা দিবেন, নিট বেতনটা আপনি পরিশোধ করবেন। সেজন্য প্রদেয় ভাউচারে আপনার নিট বেতনের টাকাটা আসলো। এবার আপনি নিট বেতনের টাকাটা দিয়ে কি করবেন, বেতনটাকে পরিশোধ করে দিবেন। প্রদেয় ভাউচার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছেন সবাই? জাবেদার ব্যাখ্যা, এখানে আপনি লিখবেন যে এটা বেতন হিসাব ডেবিট করলেন না, এখানে লিখবেন বেতন হিসাবভুক্ত করা হইল। হ্যাঁ,
এখানে হচ্ছে বেতন হিসাবভুক্ত করলেন এটা আপনি, ঠিক আছে। আর এখানে কি করলেন, এই জায়গাতে আপনি কি করেছেন বলেন তো, এই জায়গাতে আপনি কি কি কাজ করেছেন? এখানে আপনি সমস্ত কর্তন সমূহকে হিসাবভুক্ত করেছেন এবং কি করেছেন, প্রদেয় ভাউচারে হিসাবভুক্ত করেছেন। এই যে প্রদেয় ভাউচারকে ক্রেডিট করেছেন না, তাহলে প্রদেয় ভাউচারকে আপনি কি করেছেন, এখানে হিসাবভুক্ত করেছেন। প্রদেয় ভাউচার হিসাবভুক্ত হইল, এখানে কর্তন সমূহ লিপিবদ্ধ হইল, প্রদেয় ভাউচার হিসাবভুক্ত হইল। আর সর্বশেষে আপনি কি করলেন, সর্বশেষ আপনি এটা বেতন প্রদান করলেন। এটা কি, এটা হচ্ছে বেতন প্রদান করলেন সর্বশেষ। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি। খাদিজাতুল তাবাসসুম, হ্যাঁ আপনি হচ্ছে একটা গ্রেট বেয়াদব, আপনি ছেলে হন নিশ্চয়ই, ছেলে আপনি, মেয়ের আইডি দিয়ে ইয়া করছেন, আপনি গ্রেট হচ্ছে বেয়াদব। আপনার দ্বারা আপনার বাপ মা অসম্মানিত হবে। বুঝতে পেরেছেন? খাদিজাতুল তাবাসসুম, আপনি হচ্ছে আপনার বাবা মার এমন একজন সন্তান যে আপনার দ্বারা আপনার বাবা মা অসম্মানিত হবে। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? ব্যাখ্যা যদি দিতে বলে তাহলে দিব, না হলে দিব না। আমি তো বললাম এখানে আপনি ব্যাংকও দিতে পারেন, নগদও দিতে পারেন, তবে সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার বাবারা যদি জব করে, কোথাও কোথাও যদি চাকরি করে, তাহলে দেখবেন তাদের বেতনটা ব্যাংক হিসাবের মাধ্যমে হয়ে থাকে। বুঝতে পেরেছেন ভাইয়া? ক্লিয়ার সবাই? এবার বুঝছি। ওকে ভাইয়া, এটা না বোঝার কিচ্ছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে না বোঝার কিচ্ছু নাই এটা, ঠিক আছে। আপনারা জাস্ট এই ম্যাথগুলোই বাসায় করবেন। আপনারা এই ম্যাথগুলোই বাসায় করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে। ঠিক আছে, বাসায় করবেন। অনেকে হয়তো জীবনে প্রথম, গতবার আমি আগের দিন রাত্রে করাইছিলাম, অনেক ছেলে মেয়ে প্রথম করে গেছিল, যে পরীক্ষাতে অ্যান্সার করে আসতে পেরেছে। এই প্রশ্ন একটা সিকিউ আসবেই আসবে ভাইয়া, আর এর চেয়ে সহজ কিছু নাই। এই কারণে দেখেন, আপনাদেরকে আমি এখানে সবকিছু দিয়ে দিয়েছি, যত রুল আপনার মাথায় আসছে না ভাইয়া যে উপার্জনের মধ্যে আমি কি কি লিখবো, এই যে দেখেন সব দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো কোথায় যাবে, উপার্জনের মধ্যে যাবে। আর এই যে দেখেন কর্তন, এগুলো কোথায় যাবে, এগুলো হচ্ছে কর্তনের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে উপার্জন থেকে কর্তন বাদ দিলে নিট বেতন পাবো আমি। তারপরে এই জিনিসটা অনেকে গোলাই ফেলবেন যে কর্মীও দান করছে, নিয়োগকর্তাও দান করছে, তো আমি লিখে দিয়েছি, দেখেন সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। যারা ক্লাস করছেন তারা পিডিএফটা পেয়ে যাবেন। এই ম্যাথ সলভ করাইলাম, এটা সলভ করাইলাম। এরপরে আরেকটা ম্যাথ আছে, এটা আপনারা বাসায় করবেন। সেটা কোনটা, রাজশাহী বোর্ড 24-এর যে ম্যাথটা আছে, এটা আপনারা বাসায় করবেন। ঠিক আছে, এই তিনটা ম্যাথই আপনি যদি দেখে যান এবং আপনার যদি উত্তর করার ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখান থেকে দেখবেন যে একটা এই নলেজে আপনি কমন পেয়ে যাবেন। বোঝা গেছে ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, একটা বেতন, একটা উৎপাদন থেকে, একটা বেতন মজুরি থেকে। হ্যাঁ, বইয়ের সাথে টাকাগুলো মিলছে না। বইয়ের সাথে টাকা মিলবে না কেন? অঙ্কের নিয়ম 100% ঠিক আছে। এখন মনে হয় আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, অনেক ক্যালকুলেশন মুখে করেছি তো, কিন্তু অঙ্কের নিয়ম 100% ঠিক আছে। ঠিক আছে, অঙ্কের নিয়ম 100% ঠিক আছে। আপনি কোন বই দেখছেন বলেন তো আমাকে একটু, যার বইয়ের সাথে টাকা মিললো না, আপনি কোন বই দেখছেন সেটা আমাকে একটু বলেন। কোন বই দেখছেন? এটা রুল 100% ঠিক আছে। বোঝা গেছে? ঠিক আছে, ওভারটাইম আমি ক নম্বরে দেখাইছি, ওভারটাইম নির্ণয় ক নম্বরে দেখাইছি, আপনি ক্লাসটা আবার করবেন। ঠিক আছে, হ্যাঁ এই তিনটা ম্যাথ করলেই হবে। এর মধ্যে সব নিয়ম আছে ভাইয়া, এই তিনটা ম্যাথের মধ্যে সব নিয়ম আছে। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, কি মিস্টেক করেছি বলেন তো ইমন আহমেদ, কি মিস্টেক করেছি বলেন তো, কি মিস্টেক করেছি একটু বলেন তো। ও রাজশাহী বোর্ডের ক নাম্বার বুঝাই দিব? আচ্ছা, রাজশাহী বোর্ডের ক নাম্বারটা বুঝাই দিই। আচ্ছা দেখেন, রাজশাহী বোর্ডের ক নাম্বার, ভালো কথা বলেছে একজন। দেখেন, রাজশাহী বোর্ডের ক নাম্বারে বলছে বিনা বেতনে ছুটি বাবদ কত টাকা কি হবে, কর্তন হবে। এই যে বিনা বেতনে ছুটি মানে কি জানেন? বিনা বেতনে ছুটি মানে আপনি ছুটি নিয়েছেন, কিন্তু যতদিন আপনি ছুটি নিয়েছেন ওই দিনের জন্য আপনি কোনো বেতন পাবেন না। তাহলে আপনি যদি বেতন না পান, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কি কাটা যাবে না? তাহলে এই যে দেখেন, বিনা বেতনে ছুটি মানে এটি কর্তন হবে। এখন বিনা বেতনে ছুটি বাবদ কত টাকা কর্তন হবে সেটা আমি দেখি। দেখেন, শাহিন 3 দিন আর রিপন কয়দিন, 2 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছে। ওকে, আচ্ছা ভালো কথা। অঙ্কটা কোন মাসের? অঙ্কটা হচ্ছে জুন মাসের। ভাইয়া জুন মাস কত দিনের বলেন তো? জুন মাস হচ্ছে 30 দিন, তাই না? জুন মাস হচ্ছে 30 দিন। তাহলে 30 দিন যদি আপনি চাকরি করেন, তাহলে শাহিন কত টাকা পাবে? 30,000 টাকা পাবে।
আর 30 দিন চাকরি করলে রিপন কত টাকা পাবে? 24,000 টাকা পাবে। তাহলে একদিনে কত টাকা হয় দেখি তো আমরা। শাহিনের 30 দিনে 30,000 টাকা ভাগ 30, তাহলে একদিনের টাকা কত হয় শাহিনের বলেন তো? শাহিনের একদিনের টাকা হয় 1,000 টাকা। এখন সে কতদিন ছুটি কাটাইছে? 3 দিন ছুটি কাটাইছে। তাহলে আমি একে কি করব? 3 দিয়ে গুণ দিব। তাহলে কত টাকা হবে? 3,000 টাকা। এর বিনা বেতনের ছুটি কত? এর বিনা বেতনের ছুটি হচ্ছে 3,000 টাকা। আমরা কি বুঝতে পেরেছি এটা ভাইয়া? বলেন তো, বিনা বেতনের ছুটি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কর্তন করা হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, বেতনের সাথে ভাগ হবে। হ্যাঁ, আমি কি এটা ক্লিয়ার সবাই ভাইয়া? তাহলে এই যে দেখেন 30 দিন সে জব করলে 30,000 টাকা পাচ্ছে। তাহলে আমরা 30,000 কে কি দিব? 30 দিয়ে ভাগ দিব। গুণ দিব কতদিন? শাহিন 3 দিন বিনা বেতনে ছুটি কাটাইছে, তাহলে আমি গুণ দিব 3 দিয়ে। তাহলে কত হয়? 3,000 টাকা। তাহলে শাহিনের বিনা বেতনে ছুটি কত? 3,000 টাকা। এবার আসেন রিপন, সে 30 দিন কাজ করলে 24,000 টাকা পায়। তাহলে 24,000 ভাগ কত? 30। তাহলে কত টাকা হয় ভাইয়া? এখানে 80 টাকা হয়। গুণ করব কয় দিয়ে? কয়দিন রিপন? 2 দিন বিনা বেতনে ছুটি ভোগ করেছে, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে কত টাকা হবে ভাইয়া? 800 দুগুণে 1600 টাকা হবে। এর হবে 1600 টাকা। বুঝতে পেরেছেন? এই যে বিনা বেতনে ছুটি। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছি না? শুক্রবার যে বন্ধ, ওই শুক্রবার বন্ধর জন্য বেতন পাবেন। হ্যাঁ, শুক্রবার বন্ধর কথা তো এখানে বলা নাই। শুক্রবার তো এমনিই বন্ধ। ওটার জন্য কি ছুটি কাটে? মানে ওটার জন্য কি বেতন কাটে? ওটার জন্য কিন্তু বেতন কাটে না। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? ওকে, হ্যাঁ, আমরা সবাই ক্লিয়ার। যারা ক্লাস করতে আসছি তারা ক্লিয়ার। এবার আমরা যাই উৎপাদন ব্যয়ের। আমি 2টা ম্যাথ দেখাবো ভাইয়া। উৎপাদন ব্যয়ে যাদের প্রস্তুতি ভালো তারা তো নিজেদের মতো প্রস্তুতি নিয়ে যাবেন, আর এই 2টা ম্যাথ অবশ্যই দেখে যাবেন। আর উৎপাদন ব্যয় থেকে যারা আমাদের ঝামেলা হয় কিন্তু আমরা একটু করে যেতে চাচ্ছি 50-50, তারা এই 2টা ম্যাথ করে যাবেন। তাহলে আল্লাহ যদি আপনার সহায় হয়, উৎপাদন ব্যয় থেকে আপনি কমন পাবেন। ওকে, দেখেন উৎপাদন ব্যয় বরিশাল বোর্ড 24। আচ্ছা, আরেকটা কথা বলি, আগামীকাল 3টা 10 মিনিটে আমি উৎপাদন ব্যয়ের এই অধ্যায় প্লাস আপনাদের যে মজুদ পণ্য, এই 2টা চ্যাপ্টারের উপরে আমি এমসিকিউ ক্লাস নিব। হ্যাঁ, তো এই 2টা চ্যাপ্টার মিলে আপনার কমপক্ষে 10টা এবং সর্বোচ্চ 13টা পর্যন্ত এমসিকিউ আসছে এই 2টা চ্যাপ্টার মিলে। ঠিক আছে, তো এই ক্লাসগুলো ভাইয়া কেউ মিস দিবেন না। আগামীকালকে দুপুর 3টা 10 মিনিটে আমি এমসিকিউ ক্লাস নিব। কিসের উপরে? উৎপাদন ব্যয় এবং মজুদ পণ্যের হিসাব রক্ষণ, মানে লিফো ফিফোর উপরে। এই 2টা মিলে মোটামুটি আপনি প্রতিটা বোর্ডে 10টা এমসিকিউ কমন পাবেন এই 2 চ্যাপ্টার থেকেই। ঠিক আছে, এই 2 চ্যাপ্টার থেকে 10টা, আর বাকি যে 4টা চ্যাপ্টার থাকে সেখান থেকে আর 20টার মতো প্রশ্ন আপনি কমন পাবেন। বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এবার আসি। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো যাই আমরা। হ্যাঁ, আমরা এটা পড়ি। ঠিক আছে, আমরা এখানে পড়ি। এখন দেখেন, এই যে উৎপাদন ব্যয়ের একটা প্রশ্ন দিয়েছে, কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ শ্রম, প্রারম্ভিক কাঁচামাল, সমাপনী কাঁচামাল। যারা উৎপাদন ব্যয় করবেন না তারাও ক্লাসে থাকেন, কারণ এই যে জিনিসগুলো আমি বলবো এগুলো এমসিকিউতে কাজে লাগবে ভাইয়া। হ্যাঁ, ছেড়ে দিলে কিন্তু এ প্লাস আসবে না। অফিস প্রশাসনিক উপরিখরচ, বিক্রয়, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ, বিক্রয় খরচ। কতে আমাদের বলেছে ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করো। যেমন এটা আপনি এমসিকিউতে পাবেনই, কোনো না কোনো বোর্ডে আপনি কমন পাবেনই ভাইয়া, যে ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করো। তাহলে ব্যবহৃত কাঁচামাল কিভাবে নির্ণয় করে আমরা একটু দেখি। ঠিক আছে, ক নাম্বার দিই আমরা। হ্যাঁ, ক নাম্বার দিয়ে লিখি যে ব্যবহৃত কাঁচামাল নির্ণয়। ঠিক আছে, খুবই সহজ উৎপাদন ব্যয় ভাইয়া, অ্যাডমিশনে শিখতেই হবে, না হলে উপায় নাই। তাহলে ব্যবহৃত কাঁচামাল নির্ণয়ের সূত্র কি জানেন? প্রারম্ভিক কাঁচামাল কি হবে ভাইয়া? সর্বপ্রথম, এটা আপনাদের এমসিকিউ তো কাজে লাগবে, আপনারা নোট করে নিতে পারেন। যারা সিকিউ করবেন না তারা নোট করে নিতে পারেন। প্রারম্ভিক কাঁচামাল, হ্যাঁ, প্রারম্ভিক কাঁচামাল কত আছে ভাইয়া দেখি তো। প্রারম্ভিক কাঁচামাল এই যে দেখেন 10,000 আছে না প্রারম্ভিক কাঁচামাল। তাহলে এই প্রারম্ভিক কাঁচামাল আমরা 10,000 লিখবো। লিখার পরে আমরা লিখবো কাঁচামাল ক্রয়। কি লিখবো? কাঁচামাল ক্রয়। ঠিক আছে, কাঁচামাল ক্রয় কত টাকা দেখি তো। কাঁচামাল ক্রয় হচ্ছে আমাদের এই যে 70,000 টাকা। ঠিক আছে, কাঁচামাল ক্রয় কত টাকা? 70,000 টাকা। ঠিক আছে, কাঁচামাল ফেরত যদি থাকে, কাঁচামালের ফেরত যদি থাকে, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যায় না, ফেরত থাকলে মাইনাস করব। এরপরে
কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ, যেমন আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ওই যে প্রত্যক্ষ খরচ যেগুলো ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো আছে কিনা দেখি তো ভাইয়া। শ্রম, কাঁচামাল, অফিস, তৈরি পণ্যে কিচ্ছু নাই। তাহলে এই দুইটা আমরা যোগ করি, যোগ করলে কত হচ্ছে? ৮০,০০০ টাকা হচ্ছে না? এখান থেকে আমরা মাইনাস করব কাকে? এখান থেকে আমরা মাইনাস করব সমাপনী কাঁচামালকে মাইনাস করব। কাকে ভাইয়া? সমাপনী কাঁচামালকে মাইনাস করব। ওকে, তাহলে সমাপনী কাঁচামাল কত আছে দেখি তো। সমাপনী কাঁচামাল কত আছে আমাদের? সমাপনী কাঁচামাল আছে, এই যে সমাপনী কাঁচামাল কত? ৫,০০০ টাকা। তাহলে এই ৫,০০০ টাকাকে যখন আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে কত? ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০ টাকাকে আমরা কি বলবো ভাইয়া? এটাই আমার ব্যবহৃত কাঁচামাল। মনে থাকবে, এটাই হচ্ছে আমার ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম হচ্ছে কি জানেন? এই ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। মনে থাকবে, ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম কি? প্রত্যক্ষ কাঁচামাল। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন, ব্যবহৃত কাঁচামাল কি বুঝতে পেরেছি? বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দরপত্র সাধারণত আসে না, হ্যাঁ, দরপত্র সাধারণত আসে না, ঠিক আছে? দরপত্র সাধারণত আসে না। ওকে, এটা করলেই হবে। তাহলে আমাদের হয়ে গেল। খ নম্বরে যাই তো, আমরা কি বলেছে ভাইয়া? খ নম্বরে বলেছে উৎপাদন ব্যয় নির্ণয় করো। কি বলেছে? উৎপাদন ব্যয় নির্ণয় করো। ভাইয়া আপনারা একটা জিনিস মনে রাখবেন, উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি জানেন? উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি? কারখানা ব্যয়। এটা মনে রাখবেন, ঠিক আছে? উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। এই দুইটা একটু মনে রাখবেন। অনেক সময় আপনাকে এমসিকিউতেও বলবে যে কারখানা ব্যয় নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের এখানে কি বলেছে? উৎপাদন ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করি। তাহলে উৎপাদন ব্যয় নির্ণয় করতে একটা ছক লাগবে আমাদের ভাইয়া, সুন্দর করে। আচ্ছা দেখি। তাহলে উৎপাদন ব্যয় কি করে নির্ণয় করে? আমরা কি জানি উৎপাদন ব্যয় কি করে নির্ণয় করে? সর্বপ্রথম আমরা যে ব্যবহৃত কাঁচামাল পেয়েছি না ক নম্বরে, ওই প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামালকে নিয়ে আসতে হবে আমাদের প্রথমে। কোথায় থেকে পেয়েছি? ক হতে। তাহলে ব্যবহৃত কাঁচামাল ছিল কত? ৭৫,০০০ টাকা। এর সাথে কি যোগ করতে হয় ভাইয়া? সকল প্রত্যক্ষ খরচকে যোগ করতে হয়। কাকে যোগ করতে হয়? সকল প্রত্যক্ষ খরচকে যোগ করতে হয়। তাহলে দেখি তো প্রত্যক্ষ খরচ আর কি আছে। এই যে দেখেন, প্রত্যক্ষ শ্রম আছে কত টাকা? ৫০,০০০ টাকা। তাহলে এখানে আমরা লিখবো প্রত্যক্ষ শ্রম ৫০,০০০ টাকা, তাই না? এই প্রত্যক্ষ শ্রম কত টাকা? ৫০,০০০ টাকা। আর কোনো প্রত্যক্ষ খরচ আছে দেখি তো ভাইয়া? আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা? আর কোনো প্রত্যক্ষ খরচ নাই। তাহলে সব প্রত্যক্ষ খরচকে যোগ করলে আমরা যেটা পাবো, এটাকে কি বলে বলেন তো? কে জানি আমরা এটাকে কি বলে? এটাকে বলে মুখ্য ব্যয়। কি বলে এটাকে? এটাকে বলে মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে? মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা উপরিব্যয়কে যোগ করব। কাকে? কারখানা উপরিব্যয়কে যোগ করব। ভাইয়া কারখানা উপরিব্যয় কাকে বলে জানেন আপনারা? বলেন তো, কারখানা উপরিব্যয় কাকে বলে? আমি একটু লিখে দিই আপনাদেরকে, এমসিকিউতে কাজে লাগবে। হ্যাঁ দেখেন, কারখানা উপরিব্যয়ের মধ্যে কি কি পড়ে? কারখানা উপরিব্যয়ের মধ্যে দুটি জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে কারখানা সংক্রান্ত খরচ। কি বলেছি? কারখানা সংক্রান্ত খরচ। কারখানা সংক্রান্ত খরচ কোনগুলো ভাইয়া? যেগুলো কারখানার ভেতরে হয়, যেমন কারখানা ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, কারখানা দারোয়ানের বেতন, যন্ত্রপাতির অবচয়। ভাইয়া যন্ত্রপাতি কোথায় থাকে? কারখানায় থাকে না? তাহলে এগুলো কারখানা সংক্রান্ত খরচ। আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে পরোক্ষ খরচ। সকল পরোক্ষ খরচ, যার সাথে পরোক্ষ দেখবেন সেটাই কি হয়ে যাবে? কারখানা উপরিব্যয় হয়ে যাবে। ওকে, তাহলে আমার অঙ্কে আমরা দেখি তো কারখানা উপরিব্যয় কি আছে ভাইয়া? এখানে দেখি তো, এই যে সরাসরি তারা বলে দিয়েছে কারখানা উপরি খরচ। দেখেন সরাসরি বলে দিয়েছে, এটা ব্যতীত আর কিচ্ছু নাই। দেখেন, তাহলে কারখানা উপরি খরচ তারা বলে দিয়েছে কত? ৩০,০০০ টাকা। তাহলে এই ৩০,০০০ টাকা আমরা বসাই। উপরি খরচ কত বলে দিয়েছে তারা? ৩০,০০০ টাকা বলে দিয়েছে। তাহলে এই ৩০,০০০ টাকা বসাই, আর কিচ্ছু নাই। তাহলে কত হবে? ১,৫৫,০০০ টাকা হবে। ভাইয়া এই ১,৫৫,০০০ টাকাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার উৎপাদন ব্যয়। মনে থাকবে,
এটাই হচ্ছে আমার উৎপাদন ব্যয়। ভাইয়া দেখেন তো কত ছোট একটা ম্যাথ দিয়েছে, আপনারা ভয়ে করেন না। মুখ্য ব্যয়ের সাথে আমরা যখন কি করব, কারখানা উপরিব্যয় যোগ করব, তখনই আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাব 1,55,000 টাকা। এটাই আমাদের বের করতে বলেছে। দেখেন আমাদের প্রশ্নে এটাই বলেছে উৎপাদন ব্যয় নির্ণয় করো। তাহলে উৎপাদন ব্যয় কি করে নির্ণয় করে আমরা কি বুঝতে পেরেছি সবাই? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, পিডিএফ এর মধ্যে দিব। ওকে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সূত্র মনে রাখার টেকনিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই আমাদের অ্যাডমিন কই? ক্লাসের মধ্যে এত যে ঝামেলা করছে, আমাদের অ্যাডমিন গুলো কই? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমাদের অ্যাডমিন কই? আমাদের অ্যাডমিন কই থাকে? এগুলো তো দেখেন, আয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া দেখেন অনেক সহজ। আয় বিবরণী, আয় বিবরণী পারি না আমরা? ওই যে আয় বিবরণী পারি কি পারি না বলেন? আর্থিক বিবরণীর মধ্যে যে আয় বিবরণী করেছি না, সে আয় বিবরণী করতে বলছে আমাদেরকে এখন। ঠিক আছে, তাহলে আয় বিবরণী করি আমরা। ঠিক আছে, আমরা আয় বিবরণী করি। দেখি, আপনাকে আমি সব বলে দিচ্ছি, উৎপাদন ব্যয়ে কোনটার পরে কোনটা থাকবে আমি সব বলে দিচ্ছি, টেনশন নিয়েন না, আমি সব বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আয় বিবরণী করব। এখানে বিবরণ, টাকা, টাকা। ভাইয়া আমাকে বলেন তো, আয় বিবরণী অঙ্ক কি দিয়ে শুরু হয়? আয় বিবরণীর অঙ্ক বিক্রয় দিয়ে শুরু হয় না? মনে আছে আপনাদের? আয় বিবরণীর অঙ্ক কি দিয়ে শুরু হয়? বিক্রয় দিয়ে শুরু হয়। তাহলে এই প্রশ্নে কি আমাদের বিক্রয় দেয়া আছে? দেখি তো কোথাও। এই যে বিক্রয় দেয়া আছে না ভাইয়া? বিক্রয় দেয়া আছে না? কত বিক্রয়? বিক্রয় দেয়া আছে আমাদের কত? 2,32,500। কত দেয়া আছে? 2,32,500। বিক্রয় থেকে কাকে মাইনাস করতে হয় বলেন তো? বিক্রয় থেকে মাইনাস করতে হয় বিক্রিত পণ্যের ব্যয়কে। মনে আছে আপনাদের? বিক্রয় থেকে মাইনাস করব কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করব। ওকে, এখন এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে জানেন ভাইয়া? উৎপাদন ব্যয় আছে না? উৎপাদন ব্যয়, এই যে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় আছে তো নাকি? আমরা কত নম্বরে বের করেছি উৎপাদন ব্যয়? আমরা খ নম্বরে বের করেছি। তাহলে খ নম্বরে আমার উৎপাদন ব্যয় কত ছিল দেখি তো। এই যে খ নম্বরে উৎপাদন ব্যয় ছিল 1,55,000 টাকা। এগুলো দেখে যাবেন, বিপদে কাজে লাগবে ভাইয়া। এগুলো দেখে গেলে বিপদে কাজে লাগবে, বাই চান্স কমন পড়েনি। উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে জানেন? প্রারম্ভিক তৈরি পণ্য মজুত। প্রারম্ভিক তৈরি পণ্য মজুত। ভাইয়া প্রারম্ভিক তৈরি পণ্য মজুত কোথায়? এই যে দেখেন, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত আছে না 6,000 টাকা। এই যে দেখেন, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত কত আছে? 6,000 টাকা আছে। তাহলে কত হয় বলেন তো? 1,61,000 টাকা হয়, তাই না? এখান থেকে মাইনাস করব কাকে জানেন? সমাপনী তৈরি পণ্যের মজুত। সমাপনী থাকলে আজীবন মাইনাস হয়, মনে রাখবেন। সমাপনী তৈরি পণ্য মজুত আছে না? দেখি সমাপনী তৈরি পণ্য মজুত কত। এই যে তৈরি পণ্যের সমাপনী মজুত কত আছে বলেন তো? 10,000 টাকা আছে। তাহলে এই 10,000 টাকা যখন আমরা বাদ দিব, তাহলে থাকবে কত বলেন? থাকবে হচ্ছে 1,51,000 টাকা। এই 1,51,000 টাকাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, মনে থাকবে। তাহলে উৎপাদন ব্যয়ের অঙ্কে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কি করে বের করব? উৎপাদন ব্যয় প্লাস প্রারম্ভিক তৈরি পণ্য মজুদ মাইনাস তৈরি পণ্যের সমাপনী মজুদ। এবার তাহলে আমরা বাদ দিই। এবার তাহলে আমরা বাদ দিই ভাইয়া। 2,32,500 মাইনাস 1,51,000, তাহলে থাকে 81,500। কত থাকে? 81,500। ঠিক আছে, কত থাকে আমাদের? 81,500 থাকে। হ্যাঁ, আপনারা কমেন্ট অফ করে ক্লাস করেন। এটাকে আমরা বলবো মোট লাভ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট লাভ, তাই না? আমরা জানি না ভাইয়া, কি জানি আমরা বলেন তো? আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাই? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পাই। এখন এই মোট লাভ থেকে আমরা মাইনাস করব কাকে জানেন? মাইনাস করব আমরা পরিচালন ব্যয়কে। কাকে? পরিচালন ব্যয়। তো সবচেয়ে মজার বিষয় কি হচ্ছে ভাইয়া জানেন?
এই অঙ্কে পরিচালন ব্যয় আছে মাত্র দুইটা। কয়টা? মাত্র দুইটা। একটা হচ্ছে অফিস প্রশাসনিক ব্যয় আর একটা বিক্রয় ব্যয়। এই যে অফিস ও প্রশাসনিক ব্যয় একটা, আরেকটা হচ্ছে এই যে দেখেন বিক্রয় ব্যয়। মাত্র এই দুইটা, এই দুইটা বাদ দিলে আমরা নিট লাভ পেয়ে যাব। তাহলে অফিস প্রশাসনিক ব্যয় কত? 15,000 টাকা। অফিস ও প্রশাসনিক কত? 15,000 টাকা। ঠিক আছে। আর কি আছে ভাইয়া? আরেকটা আছে বিক্রয় খরচ। কত টাকা সেটা? এই বিক্রয় খরচ আছে কত? 20,000 টাকা। তাহলে টোটাল কত হইলো ভাইয়া বলেন তো? 35,000 টাকা। ঠিক আছে। তাহলে এই 35,000 টাকা যদি আমরা মাইনাস করি, 81,500 থেকে আমরা যদি বাদ দিই কত, মাইনাস করি যদি আমরা কত, এখানে 35,000 টাকা, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 46,500 টাকা ভাইয়া। এই যে দেখেন 46,500 টাকা থাকে না? এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের নিট লাভ। এটাই আমাদের নিট লাভ। ভাইয়া বলেন তো এর চেয়ে সহজ ম্যাথ কি হয় কখনো? এর চেয়ে সহজ ম্যাথ কি হয় ভাইয়া বলেন তো? এখানে কি এর চেয়ে সহজ ম্যাথ হয়? বিক্রয় দেওয়া না থাকলে, একক দেওয়া থাকে, তখন কি করব ভাই? ধৈর্য ধরেন। হ্যাঁ, আরহাম এরপরে দেখাবো। ঠিক আছে, আরহাম এরপরে দেখাবো, আপনি টেনশন নিয়েন না। সবাই বুঝছি ভাইয়া? সবাই বুঝছি। হ্যাঁ, প্রতিদিন ফ্রি ক্লাস হয়। সবাই কি বুঝতে পেরেছি আমরা এটা? বলেন তো। হ্যাঁ, আপনারা ওই যে কমেন্ট বন্ধ করে ক্লাস করেন। ওকে, কমেন্ট বন্ধ করে ক্লাস করেন। তাহলে আমরা ক্লিয়ার? খুব সহজ ভাইয়া। এই যে বিক্রয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিব। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? উৎপাদন ব্যয় প্লাস প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ মাইনাস সমাপনী তৈরি পণ্যের মজুদ। তাহলে আমরা কি পেলাম? এই যে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা যে টাকাটা পাচ্ছি, এটার নাম কি? মোট লাভ। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। ভাইয়া এ অঙ্কে পরিচালন ব্যয় মাত্র দুইটা। কয়টা? মাত্র দুইটা। একটা অফিস প্রশাসনিক আর একটা বিক্রয়। দেখেন এই দুইটা বাদ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? নেট লাভ পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই ক্লিয়ার স্যার? আচ্ছা, সবাই ক্লিয়ার? পরিচালন ব্যয় এই অঙ্কে দুইটা। ঠিক আছে, পরিচালন ব্যয় এই অঙ্কে মাত্র দুইটা। কি কি? অফিস প্রশাসনিক ব্যয় আর বিক্রয় ব্যয়। এই যে মনে রাখবেন আপনারা, হ্যাঁ, এমসিকিউতে আসে। অফিস প্রশাসনিক ব্যয় আর এই যে বিক্রয় ব্যয়, এই দুইটাকে বলা হয় কি? এই দুইটা ব্যয়কে বলা হয় পরিচালন ব্যয়। এই দুইটা ব্যয়কে কি কি বলা হয়? এই দুইটা ব্যয়কে দুইটা নামে ডাকে। একটাকে বলে কালীন ব্যয়। কি ব্যয়? কালীন ব্যয়। আর এটার আরেকটা নাম হচ্ছে পরিচালন ব্যয়। মনে থাকবে, কালীন ব্যয় আর পরিচালন ব্যয় দুইটা একই জিনিস। আপনার এমসিকিউতে আসবে, দেখবেন বলবে নিচের কোনটি কালীন ব্যয়। তাহলে অফিস প্রশাসনিক ব্যয় একটি কালীন ব্যয় পরিচালন ব্যয়, আর এই যে বিক্রয় ব্যয় একটি কালীন ব্যয় বা পরিচালন ব্যয়। ক্লিয়ার ভাইয়া? বলেন তো। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী কালকে সকালে ক্লাস হবে। তাহলে আমরা এই ম্যাথটা আমাদের, তাহলে দেখেন খুবই ছোট ম্যাথ, এগুলো ক্লিয়ার হয়ে গেল। পরে আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এই ম্যাথটা সলভ করে আমাদের শেষ হয়ে যাবে। চট্টগ্রাম বোর্ড 24 কত ভাইয়া? চট্টগ্রাম বোর্ড 24-এর আমরা একটা ম্যাথ সলভ করি। তো প্রথমে কি বলেছে দেখেন তো? প্রথমে বলেছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া মুখ্য ব্যয় মানে কি বলেন তো? কার মনে আছে? দেখি মুখ্য ব্যয় মানে কি? মুখ্য ব্যয় সমান সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফল। কি বলেছি? সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফল। সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফল। ওকে, সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফল বা সমষ্টিকে আমরা কি বলবো? মুখ্য ব্যয় বলবো। তাহলে কতে বলেছে মুখ্য ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা ক নম্বরে চলে যাই। কতে আমরা লিখবো কি? কতে আমরা লিখবো মুখ্য ব্যয়ের পরিমাণ। যারা বলছেন বিক্রয়ের টাকা দেয়া থাকে না, তাদের জন্য এই ম্যাথটা। ঠিক আছে, মুখ্য ব্যয়ের পরিমাণ। ওকে, তাহলে মুখ্য ব্যয়ের পরিমাণ কতে আমরা চলে গেলাম। তাহলে দেখি তো প্রত্যক্ষ ব্যয় কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচামালের মজুদ। তাহলে প্রত্যক্ষ ব্যয় আবার তিন প্রকার। নাম্বার 1 প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামালের আরেকটা নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। ঠিক আছে, আর কি আছে ভাইয়া? প্রত্যক্ষ মজুরি, আরেকটা প্রত্যক্ষ অন্যান্য খরচ। ঠিক আছে, এই তিন প্রত্যক্ষকে যোগ করলে আমরা কি পাবো? মুখ্য ব্যয় পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন। তাহলে আমরা প্রারম্ভিক কাঁচামাল মজুদ পাচ্ছি, তাই না? তাহলে যে আগের মতো আগে লিখি আমরা, প্রারম্ভিক কাঁচামাল মজুদ মানে ব্যবহৃত কাঁচামালটা আগে নির্ণয় করি। সেটা কত দেখি তো? সেটা আছে 1,10,000 টাকা।
এর সাথে আমরা কি করব ভাইয়া, এর সাথে আমরা কাঁচামাল ক্রয় যদি থাকে, কি থাকে, কাঁচামাল ক্রয় যদি থাকে, তাহলে সেটাকে কি করব, সেটাকে আমরা যোগ করব। ঠিক আছে, কোথায় কাঁচামাল ক্রয়, এই যে 3 লাখ টাকা আছে না, এই 3 লাখ টাকাকে আমরা কি করব, যোগ করব। এরপরে আসি তো আর কি আছে ভাইয়া, কাঁচামাল ক্রয়ের কোনো প্রত্যক্ষ খরচ আছে, এই যে দেখেন কাঁচামাল ক্রয়ের পরিবহন খরচ আছে কত টাকা, 5,000 টাকা। আর কিছু আছে ভাইয়া দেখি তো, আর কিছু নাই। তাহলে পরিবহন খরচ এটা প্রত্যক্ষ খরচ, কাঁচামাল ক্রয় সংক্রান্ত খরচ, এটাকে কি করব, যোগ করব। তাহলে লিখবো কাঁচামাল ক্রয়ের পরিবহন খরচ। পরিবহন খরচ কত টাকা দেখলাম যেন ভুলে গেলাম, কত টাকা, 5,000 টাকা, তাই না? তাহলে এই যে 5,000 টাকা। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি আমরা সব যোগ করি কত আসে, 4,15,000 টাকা, তাই না ভাইয়া? 4,15,000 টাকা। এবার এখান থেকে আমরা বাদ দিব কাকে, এখান থেকে বাদ দিব সমাপনী কাঁচামালকে। ঠিক আছে, কাকে বাদ দিব, সমাপনী কাঁচামালকে। ওকে, এখন সমাপনী কাঁচামাল আছে কত ভাইয়া দেখি তো আমরা, সমাপনী কাঁচামাল আছে 80,000 টাকা। কত টাকা, 80,000 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা 80,000 টাকাকে বাদ দিই তাহলে থাকে কত আমাকে বলেন তো, তাহলে এখানে থাকে কত, 80,000 বাদ দিলে আমাদের থাকবে কত বলেন তো, 65। তার মানে 3,35,000 টাকা থাকে, তাই না? এই 3,35,000 টাকাকে আমরা কি বলবো জানেন, এই 3,35,000 টাকাকে আমরা বলবো ব্যবহৃত কাঁচামাল। কি বলবো, ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল বলবো। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় করছি কি, মুখ্য ব্যয় নির্ণয় করছি। তাহলে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামালের সাথে অন্যান্য যে প্রত্যক্ষ খরচ আছে, যেমন আমরা দেখি তো ভাইয়া এখানে প্রত্যক্ষ শ্রম আছে না, এই যে প্রত্যক্ষ শ্রম মানে প্রত্যক্ষ খরচ কত, 50,000 টাকা। তাহলে এটাকে আমরা কি করব, যোগ করব। প্রত্যক্ষ শ্রম কত টাকা, 50,000 টাকা। তাহলে এখানে থাকে কত, 3,85,000 টাকা। ওকে, দেখি তো আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা, প্রত্যক্ষ শ্রম হয়েছে, আর কোনো প্রত্যক্ষ খরচ নাই। তার মানে এটাই হচ্ছে আমার কি হবে, এটাই হচ্ছে আমার মুখ্য ব্যয় হবে। এটাই কি ব্যয়, এটাই আমার মুখ্য ব্যয় হবে। সবাই কি বুঝছি ভাইয়া, সবাই কি বুঝছি? প্রত্যক্ষ শ্রম কেন দিলাম না, না দেখেই তো প্রশ্ন করছেন রে ভাই, না দেখেই তো প্রশ্ন করছেন। এই যে প্রত্যক্ষ শ্রম দিব না কেন, এই যে দিয়েছি। এটা তো আমরা কাঁচামালের ব্যয় নির্ণয় করলাম। আমরা কি শিখলাম, আমরা শিখছি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের মধ্যে কি থাকবে, মুখ্য ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল থাকবে। ঠিক আছে, তো এই প্রত্যক্ষ কাঁচামালটাই আমরা এতক্ষণ নির্ণয় করলাম। এই যে ব্যবহৃত কাঁচামালেরই আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ঠিক আছে, এই ব্যবহৃত কাঁচামালেরই আরেকটা নাম কি, প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল থাকবে, আর কি থাকবে, প্রত্যক্ষ শ্রম থাকবে, শ্রম বা এটার আরেকটা নাম হচ্ছে মজুরি। ওকে, আর কি থাকবে, প্রত্যক্ষ অন্যান্য খরচ থাকবে। প্রত্যক্ষ খরচ এই 3 প্রকারেরই হয়ে থাকে। এই 3 প্রকারের প্রত্যক্ষ খরচকে যোগ করলে আমরা কি পাই, যোগ করলে আমরা পাই মুখ্য ব্যয়। তো এই প্রশ্নে দেখেন শুধুমাত্র ব্যবহৃত কাঁচামাল ছিল আর এর সাথে প্রত্যক্ষ শ্রম ছিল। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রম যোগ করলাম, এই যে দেখেন মুখ্য ব্যয় পেয়ে গেলাম। বুঝছেন সবাই, বুঝছি। আচ্ছা আচ্ছা, কমন পড়েছে তো, আচ্ছা ঠিক আছে, পড়েন ইনশাল্লাহ, আজকে কালও কমন পড়বে, সমস্যা নাই। হ্যাঁ, ছক একে করবেন, সমস্যা নাই, ছক একে করবেন, কোনো সমস্যা নাই। ওকে, ছক একে করবেন, কোনো সমস্যা নাই। খতে চলে যায়, খতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। কি বলেছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তাই না? তাহলে আমরা এবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। ওকে, দেখেন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে। একটু আগে যদিও আমরা নির্ণয় করেছি, আপনাদের মনে আছে একটু আগে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলাম আমরা, মনে আছে আপনাদের? দেখেন বিক্রিত পণ্যের ব্যয় যে নির্ণয় করব তার আগে আমাদেরকে উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। আগে সবার প্রথমে কি করতে হবে, উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে, তাই না ভাইয়া? উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। উৎপাদন ব্যয়ের সাথে কি করব, উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ, তৈরি পণ্যের সমাপনী বিয়োগ, তাহলেই বিক্রিত পণ্যের ব্যয় পাবো, তাই না? তাহলে উৎপাদন ব্যয় যে নির্ণয় করব, আমরা ক পর্যন্ত কোন ব্যয় নির্ণয় করেছি, মুখ্য ব্যয় নির্ণয় করেছি। এটা হচ্ছে ক হতে, এটা হচ্ছে কোথায় হতে, ক হতে। তাহলে কয়ে আমরা মুখ্য ব্যয় কত পেয়েছি দেখি তো, ক নম্বরে মুখ্য ব্যয় কত পেলাম আমরা, এই যে ক নম্বরে মুখ্য ব্যয় পেয়েছি 3,85,000 টাকা।
তাহলে এখানে আমরা লিখি 3,85,000 টাকা লিখলাম। এবার মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে? মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা উপরিব্যয়কে যোগ করব। কাকে? কারখানা উপরিব্যয়। ভাইয়া কারখানা উপরিব্যয় কাকে বলে? কারখানার ভেতরে যে খরচগুলো হয় সেগুলো প্লাস পরোক্ষ খরচ, তাই না? মিলে কি হয় আমাদের? কারখানা উপরিব্যয় হয়। তাহলে আমরা দেখে আসি তো ভাইয়া কারখানার ভেতরে হয় এমন কোনো খরচ আছে কিনা। এই যে দেখেন পরোক্ষ শ্রম আছে না, পরোক্ষ শ্রম, কারখানা ভাড়া, পরোক্ষ শ্রম আছে কত? 25,000 টাকা। সকল পরোক্ষ খরচই কারখানা উপরিব্যয়। তাহলে পরোক্ষ খরচ 25,000 টাকা। কি আছে ভাইয়া? পরোক্ষ খরচ আছে কত টাকা? 25,000 টাকা। ঠিক আছে। আর কি দেখলাম? কারখানা সংক্রান্ত খরচ, এই যে কারখানা ভাড়া, কি ভাড়া? কারখানা ভাড়া 10,000। তাহলে কি এটা কারখানা সংক্রান্ত খরচ না? তাহলে সেটা লিখতে হবে কারখানা ভাড়া কত টাকা? 10,000 টাকা। আর কি আছে দেখি তো ভাইয়া? কারখানা সংক্রান্ত খরচ, পরোক্ষ শ্রম, কারখানা ভাড়া গেল। এই যে দেখেন পরোক্ষ কাঁচামাল আছে না, এই যে পরোক্ষ, পরোক্ষ মানেই কিন্তু কারখানা উপরিব্যয়। তাহলে পরোক্ষ কাঁচামাল কত? 8,000 টাকা। পরোক্ষ কাঁচামাল কত? 8,000 টাকা। ঠিক আছে। আর কি আছে ভাইয়া দেখি তো? আর কোনো পরোক্ষ আছে কিনা? আর কিচ্ছু নাই। তার মানে এই তিনটা যদি আমরা যোগ করি, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যদি যোগ করি তাহলে কত টাকা আসে? তাহলে 95, 95, 20, 4,20,000, 4,28,000, তাই না ভাইয়া? 4,28,000 আসে না? দেখেন তো 4,28,000 আসে, 4,28,000 টাকা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। কি বলবো এটাকে? উৎপাদন ব্যয় বলবো, তাই না? বলেন তো মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় পাই। এখন এই উৎপাদন ব্যয়ের সাথে মনে আছে আমরা একটু আগে করলাম, উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুতকে যোগ করব। কাকে? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুতকে যোগ করব। এই অঙ্কে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আছে, দেখেন কোথায় আছে? এই অঙ্কে আছে না? এই যে দেখেন তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ কত টাকা? 20,000 টাকা আছে। যেহেতু কোনো চলতি কার্য নাই তাহলে এই যে 20,000 টাকাকে যোগ করলাম তাহলে কত হবে? 4,48,000 টাকা। মাইনাস করব কাকে? মাইনাস করব হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদকে মাইনাস করব। ঠিক আছে। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদ আছে কত ভাইয়া দেখি তো আমরা একটু। এই যে সমাপনী মজুদ কত টাকা? 18,000 টাকা। তাহলে এই যে 18,000 টাকাকে যখন আমরা মাইনাস করব তাহলে আমরা পাবো কত বলেন তো? 4,30,000 টাকা। তাহলে এই 4,30,000 টাকার নামই হবে বিক্রিত পণ্যের ব্যয়। এটার নাম কি হবে? এটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই বুঝছেন? সবাই কি বুঝছি ভাইয়া? একটু বলেন তো, একটু বলেন তো বুঝতে পেরেছি কিনা? সবাই কি বুঝতে পেরেছি আমরা? বলেন। তাহলে এটা আমাদের কি বের হলো? এটা আমাদের হইলো বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেল। ঠিক আছে। এটাই আমাদের কিন্তু বের করতে বলেছিল। দেখেন তো এই যে বলেছে না যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, আমাদের কিন্তু হয়ে গেল। গতে বলেছে আয় বিবরণীর মাধ্যমে নেট লাভ নির্ণয় করো। তাহলে এখন আমরা নেট লাভ নির্ণয় করব। এই জায়গাতে একটু প্যাচ আছে, দেখি আমরা। তাহলে আয় বিবরণীর ছক আঁকি আমরা আগে। আয় বিবরণীর ছক আঁকি আমরা। আচ্ছা, তাহলে এখানে লিখি বিবরণ, এখানে লিখি টাকা, টাকা। আচ্ছা, আয় বিবরণী শুরু হয় কি দিয়ে ভাইয়া? বিক্রয় দিয়ে। কিন্তু এই প্রশ্নে কি কোথাও বিক্রয় দেওয়া আছে? একটু দেখেন তো এই প্রশ্নের কোথাও কি কোনো বিক্রয় দেওয়া আছে ভাইয়া? একটু দেখেন তো ভাইয়া এই প্রশ্নে কি কোনো বিক্রয় দেওয়া আছে না নাই? এই প্রশ্নে কি কোনো বিক্রয় দেওয়া আছে ভাইয়া? আমাকে একটু বলেন তো। আয় বিবরণী শুরু হয় কি দিয়ে? আয় বিবরণী শুরু হয় বিক্রয় দিয়ে, তাই না? সকল আয় বিবরণী তো বিক্রয় দিয়ে শুরু হয়, কিন্তু এই প্রশ্নে কোনো বিক্রয় দেওয়া নাই। তো আমরা বিক্রয়কে এখন কি করব? বের করব। নোট দিবেন একটা, ঠিক আছে? নোট, নোট মানে টিকা। ঠিক আছে। তা আমরা কি জানি বলেন তো? বিক্রয়ের সূত্রটা কি আমরা জানি ভাইয়া? গতদিন আমি শিখাচ্ছিলাম, মনে আছে? বিক্রয়ের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি বলেছি? বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? এই বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা কি করব বলেন তো? যোগ করব। কাকে? বিক্রয় বের করতে হলে যোগ করতে হয় কাকে?
মোট লাভকে যোগ করব, তাই না ভাইয়া? তাহলে আমরা বিক্রয় পাবো। তো এই প্রশ্নে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত পেয়েছি দেখেন তো একটু। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এই প্রশ্নে আমরা পেয়েছি 4,30,000 টাকা, তাই না? তাহলে এই 4,30,000কে এখানে আমরা লিখলাম। লাভ লাগবে, তো প্রশ্নে দেখেন লাভ সম্পর্কে অবশ্যই কিছু বলে দিবে। কি বলেছে? মোট লাভ বিক্রিত পণ্যের ব্যয়ের 25%। মোট লাভ কি বলেছে? বিক্রিত পণ্যের ব্যয়ের 25%। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 4,30,000 টাকা। এর কি বলেছে? 25%। তাহলে 4,30,000-এর 25% করলে কত হয় বলেন তো আমাকে? 4,30,000-এর 25% করলে কত হয় কেউ বলতে পারেন? এটার কত পার্সেন্ট করব? 25% করব, 1,07,500 টাকা হয়, তাই না? তাহলে এখানে লিখবো 1,07,500। তাহলে আমরা যদি 4,30,000-এর সাথে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 5,30,000-এর সাথে 37, তাই না? 5,37,500 টাকা। এটা কি পেলাম বলেন তো? এটা আমরা বিক্রয়ের টাকা পেলাম, তাই না? তাহলে বিক্রয় কত? 5,37,500। তাহলে আমরা অঙ্ক করি। এই যে বিক্রয় কত? 5,37,500। বিক্রয় থেকে কি করতে হয়? বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিতে হয়। তো বিক্রিত পণ্যের ব্যয় তো আমাদের কাছে আছে না? বলেন কত টাকা? 4,30,000 টাকা। কোথায় পেয়েছি? খতে পেয়েছি 4,30,000 টাকা। তাহলে কত হয় বলেন তো? 1,07,500 টাকা হয়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট লাভ বলবো, তাই না ভাইয়া? মোট লাভ। এখন মোট লাভ থেকে কি করতে হয় ভাইয়া? মাইনাস করতে হয়। কাকে কাকে মাইনাস করব? পরিচালন ব্যয়কে মাইনাস করব। তাহলে বলেন তো পরিচালন ব্যয় কয়টা জিনিস হয়? দুইটা জিনিস হয়, একটা অফিস প্রশাসনিক ব্যয়, একটা বিক্রয় ব্যয়। তো আমাদের প্রশ্নে দেখি তো ভাইয়া, অফিস প্রশাসনিক আর বিক্রয় ব্যয় আছে কিনা? আছে। এই যে দেখেন অফিস প্রশাসনিক খরচ আছে না? কত টাকা? 20,000 টাকা। তাহলে অফিস প্রশাসনিক আছে না ভাইয়া 20,000? অফিস ও প্রশাসনিক আছে কত ভাইয়া? 20,000। আর কি আছে ভাইয়া বলেন তো? আর আছে আমাদের এই যে দেখেন বিক্রয় ও বিতরণ খরচ কত টাকা? 10,000। তাহলে এখানে আমরা লিখি বিক্রয় ও বিতরণ খরচ কত টাকা? 10,000 টাকা। তাহলে আমাদের টোটাল কত হবে? 30,000 টাকা। এখান থেকে যখন আমরা বাদ দিয়ে দিব তাহলে থাকবে কত ভাইয়া বলেন তো? থাকবে 77,500 টাকা, তাই না? তাহলে এটাই হবে আমার কি? এটাই হবে আমাদের নিট লাভ। এটাই হবে আমাদের কি? নিট লাভ। বুঝতে পেরেছেন সবাই? বলেন তো ভাইয়া। বিক্রয় আছে তো? বিক্রয় আর বিতরণ খরচ এক রে ভাই? বলেন তো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বলেন বিক্রয় নাই, তাই না? তো বিক্রয় নাই তো সমস্যা কি আমাদের? বিক্রয়ের সূত্র জানি না আমরা? এই যে দেখেন এখানে বের করেছি আমরা বিক্রয়ের সূত্র। তো আমরা জানি বিক্রয়ের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট লাভ। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা খতে বের করেছিলাম। আর মোট লাভ কি বলেছে? বিক্রিত পণ্যের ব্যয়ের 25%। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 4,30,000 এর 25% করলে 1,07,000 হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে লাভ যোগ করলাম, কত টাকা হইলো? 5,37,500 টাকা হলো। বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই সবাই বুঝছি? এই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে শিখবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালো করে শিখেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে শিখেন। ওকে, এই জিনিসগুলো একটু ভালো করে শিখেন। বিশেষ করে আপনাদের বেতন মজুরি, হ্যাঁ বেতন এবং মজুরি আপনাদের বিপদের বন্ধু হবে। ওকে, বেতন মজুরিটা মোটামুটি সব বোর্ডে আসে ভাইয়া, বলা যায় যেখান থেকে একটা সিকিউ আল্লাহর রহমতে আসবে। ওকে, আর যে উৎপাদন ব্যয়ের অঙ্কগুলো আপনারা যদি নিজেরা পারেন করার, যদি নিয়াত থাকে, তাহলে নিজেদের মতো করে প্রস্তুতি নেন। এর পাশাপাশি আমি যে দুইটা ম্যাথ করাইলাম, এই দুইটা ম্যাথ অবশ্যই দেখে যাবেন একটু। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আগামীকালকের ক্লাসটা মিস দিবেন না, কোনো ক্লাসই আমাদের মিস দিবেন না। 7:30 নাজমুল স্যার কিন্তু আপনাদেরকে এমসিকিউ পড়াবে। হ্যাঁ, 7:30 প্রথম এমসিকিউ ক্লাস হবে। আর আমি হচ্ছে আগামীকাল 3:10। ঠিক আছে? আগামীকাল 3:10 কিন্তু আমি আপনাদের একটা এমসিকিউ ক্লাস নিব এই উৎপাদন ব্যয়ের উপরে, এবং আপনাদের যে অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি, এই দুইটা চ্যাপ্টারের উপরে কিন্তু প্রায় কমপক্ষে 10টা এমসিকিউ আসে। আপনি একটু চেক করে দেখবেন।
আমার কথা বিশ্বাস না হলে বোর্ড প্রশ্ন চেক করে দেখবেন, এই 2 অধ্যায় মিলে প্রায় 10টার মতো এমসিকিউ প্রশ্ন আসে। তো কালকের ক্লাসটা করবেন, নাজমুল স্যারের আজকের ক্লাসটা করবেন ইনশাল্লাহ, বাসায় ট্রাই দেন। দ্বিতীয় পত্র পরীক্ষা সাধারণত কারো খারাপ হয় না, যারা পড়াশোনা করে দ্বিতীয় পত্রের পরীক্ষা সাধারণত খারাপ হয় না, ঠিক আছে? প্রথম পত্র খারাপ হয়ে গেছে, দ্বিতীয় পত্র খারাপ হবে না, ঠিক আছে? প্রথম পত্র খারাপ হইলো, দ্বিতীয় পত্র খারাপ হবে না, ঠিক আছে? একটু পড়াশোনা করেন, ভালো হবে ইনশাল্লাহ। ওকে, সবাই বুঝছেন? আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, মোটামুটি এখন 250 জনের মতো ক্লাসে আছেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। যারা ভালো ছেলে মেয়ে, যারা পড়াশোনা করে, তাদের জন্য সবসময় দোয়া থাকবে। আর কিছু ছেলে মেয়ে দেখবেন ক্লাসের মধ্যে এসে ফালতুমো করে, উল্টাপাল্টা করে, এদের জন্য আসলে মন থেকেও দোয়া আসে না, যেটা সত্য কথা। তো আপনাদের জন্য যারা ফালতুমো করছেন তাদের জন্য এতটুকুই দোয়া যে তারা ভালো পথে আসেন, এটাই দোয়া আপনাদের জন্য, ঠিক আছে? আমরা কষ্ট করে পড়াচ্ছি, আমরা তো দায়বদ্ধ না, আপনাদের ভালোর জন্য পড়াইতে আসছি। আর এই টাইমে এসে আপনারা আজে বাজে কমেন্ট করছেন, এবং আমি জানি কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলো করছেন, ক্লাসের মধ্যে ঝামেলা করছেন। উদ্দেশ্য প্রণোদিত, এটা বুঝতে পেরেছেন? ক্লাসে ডিস্টার্ব করতে হবে, ক্লাস নিচ্ছে, এতগুলো ছেলে ক্লাস করছে, জ্বালাইতে হবে, এটা উদ্দেশ্য আছে এর পিছে, বুঝতে পেরেছেন? কি উদ্দেশ্য আপনারা তো বুঝতেই পারছেন কি উদ্দেশ্য। ওকে ভাইয়া, তো যাই হোক, হ্যাঁ আমি দিব আজকে রাত্রে আপনাদের। ওই যে আমি একটা পিডিএফ কিন্তু দিয়েছিলাম, আপনারা হয়তো নিশ্চয়ই পেয়েছেন। যেমন ওই যে কয়েকটা চ্যাপ্টারের দিয়েছিলাম, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে অনুপাত বিশ্লেষণ, তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসা এবং শেয়ার ইস্যু। বাকিগুলোরও আমি দিয়ে দিব। হ্যাঁ, উৎপাদন ব্যয় রিলেটেড যত সূত্র লাগে সব সূত্রগুলো দিয়ে দিব আপনাদেরকে। প্লাস হচ্ছে লিফো ফিফো রিলেটেড কিছু প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো দিয়ে দিব। আজকে রাতের মধ্যে পড়ে ফেলবেন, তাহলে কালকের এমসিকিউ ক্লাসটা আপনাদের জন্য সহজ হবে। ওকে ভাইয়া, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সবাই ভালো থাকেন তাহলে। আলহামদুলিল্লাহ, অনেক কিছু রিভাইজ দিয়ে দিলেন, থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, প্রথম পত্র অনেক খারাপ হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ ভরসা, দ্বিতীয় পত্র ভালো দেন, তাহলে ভালো হবে। ওকে, অনেক ভালো লাগলো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, অনেকজন আছে ক্লাসে, মাশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আপনাদের সবার জন্য অনেক দোয়া রইলো। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। কালকে দেখা হবে আবার ক্লাসে।